শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। প্রথমে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। তো প্রধান পরমাণু মডেলগুলো হলো রাদারফোর্ডের পরমাণু মডেল, পেনটা নিয়ে নিই এখান থেকে। রাদারফোর্ডের পরমাণু মডেল, দ্বিতীয়টা হলো বরের পরমাণু মডেল, আর তৃতীয় হলো কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল। এই তিনটা হলো মূল পরমাণু মডেল। অনেকগুলো পরমাণু মডেল এই পর্যন্ত প্রস্তাবিত হয়েছে, তার মধ্যে এই তিনটা হলো মূল পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল প্রথম প্রস্তাবিত হয় 1911 খ্রিস্টাব্দে, বরের পরমাণু মডেল প্রস্তাবিত হয় 1913 খ্রিস্টাব্দে, আর কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল উপস্থাপিত হয় 1924 থেকে 1927 খ্রিস্টাব্দে। রাদারফোর্ডের পরমাণু মডেল প্রস্তাবনার সময় এখন আলোচনা করব। গোলাকার পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান থাকে। একটা গোলাকার পরমাণুটা গোলাকার, এর কেন্দ্রস্থলে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। পরের স্লাইডে দেখি, এই যে এটা গোলাকার পরমাণু, এর মধ্যে এর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ভারী বস্তু বিদ্যমান থাকবে। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ এখানে যতটা ইলেকট্রন থাকবে ঠিক তত সময় এখানে প্রোটন থাকবে। আমরা জানি ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট আর প্রোটন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, সো প্লাস আর মাইনাসে নিউট্রাল হয়ে যাবে। পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, চারদিকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে। এখানে দেখি যে পরমাণুর ইলেকট্রন, যেটা গড়া পরমাণু, এর ইলেকট্রনগুলো নিজ নিজ কক্ষপথের চারদিকে ঘূর্ণায়মান, অবিরতটা ঘুরতেছে। এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা সমূহ। এটা রাদারফোর্ডের পরমাণু মডেল, এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। কি কি সীমাবদ্ধতা রাদারফোর্ডের পরমাণু মডেলে আছে? সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জহীন, অথচ পরমাণুর ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত, সুতরাং তুলনা করা সঠিক হয়নি। একটু আগে আমরা দেখি যে এই যে এখানে মাঝখানে একটা কেন্দ্র থাকতেছে, এর আশেপাশে ইলেকট্রনগুলো ঘুরতেছে। তো আমরা জানি আমাদের সৌরজগৎ ঠিক এরকম, মাঝখানে থাকে হলো সূর্য, এর আশেপাশে থাকে হলো চারদিকে থাকতেছে গ্রহগুলো। ঠিক সেইভাবে রাদারফোর্ড তার পরমাণু মডেলটাই উপস্থাপন করেছিলেন যে মাঝখানে থাকবে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, সেটাকে কেন্দ্র করে বাকি ইলেকট্রনগুলো ঘুরবে, ঠিক আমাদের সৌরজগতের মতো। ম্যাক্সওয়েল আলোক সম্পর্কিত তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসরণ করে না। ম্যাক্সওয়েল আলোক সম্পর্কিত তত্ত্ব দিয়েছিলেন, সেটা অনুসরণ করে না রাদারফোর্ডের পরমাণু মডেল। সেই তত্ত্বটা কি এখন আমরা দেখিনি, যে চার্জযুক্ত কোনো বস্তু কণা, একটা যদি বস্তু হয়, এটা যদি চার্জযুক্ত হয়, এই চার্জযুক্ত বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরলে, এটা যদি বৃত্তাকার পথে ঘুরতে শুরু করে, এটা বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করবে। এই চার্জযুক্ত কণাটা ক্রমাগত শক্তি বিকিরণ করবে, এখান থেকে শক্তি বিকিরণ করবে এবং তার আবর্তন চক্র ধীরে ধীরে কমবে। এই আবর্তন চক্র শুরু এটা ধীরে ধীরে কমতে কমতে কেন্দ্রে গিয়ে মিলিত হবে। হাইড্রোজেন পরমাণু বর্ণালীর সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারে না। হাইড্রোজেন পরমাণু যে বর্ণালী সৃষ্টি করে, সেই বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যাই রাদারফোর্ড পরমাণু মডেল দিতে পারে না। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না। আকার আকৃতি সম্পর্কে কোনো রকম ধারণা দিতে পারে না রাদারফোর্ডের পরমাণু মডেল। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করবে, নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করে তা মডেলে বলা নেই। এই হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের প্রস্তাবনা সমূহ। বোর পরমাণু মডেল কি কি প্রস্তাবনা করেছিলেন? ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরে ধারণা দেয় বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেলই সর্বপ্রথম স্থির কক্ষপথের ধারণা দেন, স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দেন। ইলেকট্রনের কণিক ভরবেগের ধারণা দেন। ইলেকট্রনের কণিক ভরবেগ সূত্রটা কি? mvr = nh/2π। এই সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে, mvr = nh/2π। এখানে m হলো ইলেকট্রনের ভর, v হলো ইলেকট্রনের সরলরৈখিক গতিবেগ, r হলো কক্ষপথের ব্যাসার্ধ, আর h হলো প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মানটা অবশ্যই মনে রাখতে হবে আমাদের। h = 6.626 × 10⁻26 জুল সেকেন্ড। এই জুল সেকেন্ড যেন একটা মনে থাকে। আর শক্তির শোষণ বা বিকিরণ এবং বর্ণালী সৃষ্টির ধারণা। শোষণ বিকিরণ বর্ণালী সৃষ্টির ধারণাটা এখানে সূত্রটা ∇h = E2 - E1 h নিউ, এটা নিউ, h নিউ। এই হলো বরের পরমাণু মডেলের প্রস্তাবনা। বোর পরমাণু মডেলটা দেখি এখন। এটা হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট প্লাস, এটা প্রথম কক্ষপথ N1, দ্বিতীয় N2,
তৃতীয় N3, এভাবে বাইরে আরও থাকবে N4, N5, N6। এটা হলো বরের পরমাণু মডেল। বরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি? কেবলমাত্র একক ইলেকট্রন বিশিষ্ট আয়নগুলো ব্যাখ্যা দিতে পারে। বর পরমাণু মডেল প্রতিটি বর্ণালী কয়েকটি সূক্ষ্ম রেখা দ্বারা গঠিত, যা বর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। প্রতিটি বর্ণালী কয়টি সূক্ষ্ম রেখা দিয়ে গঠিত সেটা বর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। কিন্তু আগে আমরা দেখলাম যে এখানে শুধু সর্বপ্রথম ধারণা দেয় যে বর পরমাণু প্রস্তাবনা সমূহের মধ্যে স্থির কক্ষপথ শক্তি ধারণা দিতে পারে, কণিক ভরবেগ ধারণা দিতে পারে, আর বর্ণালী ধারণা দিতে পারে। বর্ণালী সৃষ্টি হতে পারে, এটা ধারণা দিতে পারে, কিন্তু কতটি বর্ণালী সৃষ্টি হয় বা বর্ণালীগুলো কিভাবে সৃষ্টি হয় সেটা ধারণা দিতে পারে না বর পরমাণু মডেল। পরমাণু ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা দিতে পারে বর পরমাণু মডেল। ত্রিমাত্রিক বিন্যাসটা ধারণা দিতে পারে না। কণিক ভরবেগের মানের কারণ ব্যাখ্যা করতে পারে না বর পরমাণু মডেল। কণিক ভরবেগ কেন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয় সেটা কোনো ব্যাখ্যা দিতে পারে না বর পরমাণু মডেল। বরের পরমাণু মডেলের সাফল্য হলো কি কি? পরমাণু মডেলের স্থায়িত্ব ব্যাখ্যা, তারপর বর্ণালীর ব্যাখ্যা, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ ব্যাসার্ধ নির্ণয়। এইটা আমরা মনে রাখবো যে প্রথম কক্ষপথ কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করা হয়। প্রথম কক্ষপথ ব্যাসার্ধ নির্ণয় করে একমাত্র বর পরমাণু মডেলের মাধ্যমে। পরমাণুর বর্ণালী, পরমাণু বর্ণালী প্রথম যে আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে N1, N2, N3 এগুলো হলো কক্ষপথের নাম্বার। এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। ঠিক এইভাবে প্রথম কক্ষপথকে আমরা বলবো লাইমেন সিরিজ, দ্বিতীয় কক্ষপথকে বলবো বামার সিরিজ, তৃতীয়টা পেস্টেন, তারপরটা হলো ব্রাকেট, আর পঞ্চমটা হলো ফুন্ট। এখানে N2 হলো যেই কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো প্রথম কক্ষপথে আসতে পারবে, এগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। এগুলো প্রতিটি কক্ষপথ থেকে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে আসতে পারবে। এখানে প্রতিটি থেকে 2 নম্বর কক্ষপথে আসতে পারবে। এখানে খেয়াল করি আমরা যখন প্রথম কক্ষপথে আসে তখন 2 থেকে আসতে পারবে, দ্বিতীয় থেকে এদিকে যে কোনো বড় কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন আসতে পারবে। যখন 2 নম্বর কক্ষপথের কথা বিবেচনা করবো আমরা, তখন 3 থেকে শুরু করে তার বড় কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো দ্বিতীয় কক্ষপথে আসতে পারবে। এভাবে এগুলো বলা হয়েছে। এখন 2, 3, 4, 5, 6, 7 এগুলো কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসবে ইলেকট্রনগুলো, তখন যে বর্ণালী সৃষ্টি করবে সেটা হলো অতি বেগুনি অঞ্চল। সেখানে অতি বেগুনি রশ্মি তৈরি হবে। আর বামার সিরিজে আসলে দৃশ্যমান তৈরি হবে, মানে 2 নাম্বার যদি কক্ষপথে আসে তাহলে দৃশ্যমান আলো দেখতে পাবো আমরা, অর্থাৎ বেনি আশোকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল, এই কালারগুলো দেখতে পাবো। আর যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম থেকে শুরু করে ষষ্ঠ, সপ্তম যাই হোক না কেন, যেগুলো আসে সেগুলো অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে, IR। ইনফ্রারেড রে হবে অবলোহিত অঞ্চলগুলোতে। যদি পঞ্চম থেকে যদি চতুর্থতে আসে তাহলে অবলোহিত রশ্মি দেখতে পাবো আমরা। যদি ষষ্ঠ থেকে দ্বিতীয়তে আসে তাহলে দৃশ্যমান আলো, যেটা খালি চোখে দেখা যাবে, এগুলো খালি চোখে দেখা যাবে না। আর অতিবেগুনি হবে যদি সপ্তম, ষষ্ঠ বা দ্বিতীয় থেকে যদি প্রথমেতে আসে, লাইমেন সিরিজে আসে, তাহলে সেটা অতিবেগুনি অঞ্চল হবে। এখন এটার ম্যাথ সলভ করি আমরা। হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে আমাকে। কৌণিক ভরবেগকে আমরা লিখতে পারি MVR। এইটা দ্বারা বোঝানো হয় কৌণিক ভরবেগকে বলা থেকে MVR দ্বারা। এখন বর পরমাণু মডেল বলতে MVR = NS/2π। এটা আমরা আগে পড়েছি, NS/2π। আমাকে বের করতে হবে MVR এর মান। এখানে n এর মান দেওয়া আছে, এটা হলো তৃতীয় শক্তি স্তর, এখানে এটা হলো n এর মান। আর V এর মধ্যে আমরা ইলেকট্রনের বেগ মুখস্থ, এটা আগে থেকে জানি, আর এই রেডিয়াসটাও আগে থেকে জানি। আর NS/2π, এখানে H হলো প্লাঙ্কের ধ্রুবক, সেটা আগে বলা হয়েছে প্লাঙ্কের ধ্রুবক, আর n এর মান 3 দেওয়া আছে। তো যদিও এদিকে দেখি আমরা MVR, এই MVRটা হলো সম্পূর্ণ কৌণিক ভরবেগ, আমাকে এটা বের করতে বলছে, অর্থাৎ NS/2π দিব আমরা এখানে। NS/2π কৌণিক ভরবেগ MVR = NS/2π। এখানে n এর মান বসিয়ে দিলাম 3, এই যে আমি প্লাঙ্কের ধ্রুবক বসিয়ে দিলাম 6.626 × 10⁻26 × 7, আর হলো 2π। পাই এর মান কি 22/7 ছিল না পাই এর মান, 22/7। এটা পাইটার নিচে, সেজন্য এই হরটা চলে গেল উপরে, 7টার উপরে আর 22টা নিচে। এই পাই আমরা 3.1415 বসাতে পারি।
এই ক্ষেত্রে যদি ক্যালকুলেট করি আমরা তাহলে মানটা হবে 3.1624 × 10⁻34 জুল সেকেন্ড। এই হলো কৌণিক ভরবেগের একটি অঙ্ক দেখানো হলো এখানে। এখন ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণটা এখন দেখি আমরা। 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডি ব্রগলি মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম আছে। ইলেকট্রনে কি আছে? কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম দুটি আছে। এটি কিভাবে এটা ব্যাখ্যা দেন যে চলমান বস্তুকণার তরঙ্গ ধর্ম যদি আমি ল্যামডা ধরি, তরঙ্গ ধর্মকে আমি ল্যামডা ধরলাম, এটা সূত্রটা হবে ধ্রুবক এইচ বস্তুর কণা ধর্ম এমভি। এইটা হলো ডি ব্রগলির সমীকরণ। অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। হলো ডি ব্রগলির সমীকরণ। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নিয়ে আলোচনা করি। যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, একটা কণা আছে, এই মনে করি একটা কণা, এটা খুব দ্রুত বেগে সামনের দিকে আগাচ্ছে, হয়তো গতিশীল কণাটা। এই গতিশীল কণা যদি আমরা অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করতে পারি, মানে কিছু সেকেন্ড পর 1 সেকেন্ড বা 0.1 বা কোনো সার্টেন সময় পর আমি যদি এই কণার গতিবেগ নির্ণয় করতে চাই এবং এটা অবস্থান নির্ণয় করতে চাই, তখন এর ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে। যদি এখানে অবস্থান নির্ণয় করি, ধরলাম 2 মিনিট পর এটা এখানে আছে, এই বিন্দুতে আছে 2 মিনিট পরে, তাহলে যদি আমরা অবস্থান নির্ণয় করতে পারি তাহলে সেখানে কিন্তু ভরবেগটা নির্ণয় করতে পারবো না। আবার ওই কণা যদি ভরবেগ নির্ভরভাবে নির্ণয় করা সম্ভব, আমি ধরলাম যে এই জায়গায় যখন আছে তখন আমি ভরবেগ নির্ণয় করলাম, অর্থাৎ 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে আমি ভরবেগ নির্ণয় করলাম, ভরবেগটা নির্ভুলভাবে পরিমাপ করতে পারি, তাহলে কিন্তু সেটার অবস্থান কোথায় সেটা নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো না। অর্থাৎ আমরা যদি অবস্থান আর হলো ভরবেগ দুইটাই নির্ভুলভাবে পরিমাপ করতে চাই তাহলে সেটা কখনো সম্ভব না, যে কোনো একটা নির্ভুলভাবে পরিমাপ করা যাবে। কিন্তু এখানে আমি এখন হাইজেনবার্গের সূত্রটা বলি যে ডেল এক্স আর ডেল পি একই সময় নির্ণীত ইলেকট্রনের যথাক্রমে অবস্থান জ্ঞাপক। এই ডেল এক্স দ্বারা বোঝাচ্ছি আমরা অবস্থান জ্ঞাপক ও ভরবেগ পরিমাণে ভুলের মাত্রা হয়। এই ডেল পি হলো ভরবেগ পরিমাণে ভুলের মাত্রা হয়, তবে উভয় ভুলের মাত্রার গুণফল, এই যে এখানে দেখতেছি আমরা গুণফল, তো উভয় ভুলের মাত্রার গুণফল প্লাঙ্কের ধ্রুবক h/4π এর মানের প্রায় সমান। প্রায় সমান বললাম কেন? গ্রেটার দেন অর ইকুয়াল, প্রায় সমান হয়। এই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা। অর্থাৎ আমরা যে কোনো একটা নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো, হয় ডেল এক্স পারবো না হয় ডেল পি পারবো, হয় এটা ভরবেগটা নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো অথবা এর অবস্থান নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো। যে কোনো একটা নির্ভুলভাবে পরিমাপ করতে পারলে অপরটা নির্ভুলভাবে পরিমাপ করা যাবে না। এখানে ডেল এক্স ও ডেল পি রাশিদ্বয় পরস্পরের ব্যস্তানুপাতিক। যদি এটা যত নির্ভুল হবে এটা ঠিক ততই এটা ভুল হবে ডেল পি, তত এটা ভালোভাবে নির্ণয় করা যাবে না, আমি একুরেট মানটা পাবো না ডেল পি এর, যত এটা একটা নির্ভুলভাবে পাবো ডেল এক্স এর মানটা। এটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই সূত্রটা মনে রাখবো আমরা, এই সূত্রটা। এখন শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তরঙ্গরূপী ইলেকট্রন সুষ্ঠুভাবে ব্যাখ্যার জন্য শ্রোডিঞ্জার একটি ত্রিমাত্রিক অর্থাৎ এক্স ওয়াই জেড তরঙ্গ গতীয় সমীকরণ উপস্থাপন করেন। এক্স অক্ষ, এটা ধরলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ধরে নিলাম আমরা এটা ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ, এটা জেড অক্ষ। তো ত্রিমাত্রিকভাবে যদি আমরা এটা আলোচনা করি যে শ্রোডিঞ্জার ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড তরঙ্গ গতি সমীকরণ উপস্থাপন করেন, সর্বপ্রথম শ্রোডিঞ্জার ত্রিমাত্রিক অবস্থানের ব্যাখ্যাটা দেন। আমরা দেখেছেন যে বোর পরমাণু মডেল 2D ব্যাখ্যা করতে পারে, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে কি 2D, এটা পারে হলো বোর। আর এই শ্রোডিঞ্জার সমীকরণে আমরা কিন্তু দেখেছি ত্রিমাত্রিক অর্থাৎ 3D, এটা হলো বোর পারে 2D আর শ্রোডিঞ্জার সমীকরণ দ্বারা 3D ব্যাখ্যা দেওয়া যায়, যা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নামে পরিচিত। এটা হলো শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ। ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার। এখানে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, এখানে সাই হলো সাইয়ের মাধ্যমে ডেরিভেটিভ করছি জেড দিয়ে, আর ই মাইনাস ইউ, এটা এখানে ভুল আছে, এটা মাইনাস হবে, মাইনাস ই মাইনাস ইউ সাই ইজ ইকুয়াল টু 0। এটা হলো প্লাঙ্কের, সরি এখানে গুণ চিহ্ন হবে, প্লাস না, এটা হবে গুণ হবে,
এর সাথে ইনটু হবে 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার ইনটু e মাইনাস u। এখন দেখি রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণটা দেখি যে হাইড্রোজেন বর্ণালীর তরঙ্গ সংখ্যা নিম্নোক্ত রিডবার্গ সমীকরণ হতে পাওয়া যায়। এটা হলো রিডবার্গের সমীকরণ 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার পার মিটার। RH হলো রিডবার্গ সমীকরণ। এটা পরের স্লাইডে আমরা ম্যাথ দেখবো। রিডবার্গ সমীকরণ হাইড্রোজেনের তরঙ্গ সংখ্যা, এখানে হাইড্রোজেনের তরঙ্গ সংখ্যা কয়টা? তরঙ্গ সংখ্যাকে আমরা এটা দ্বারা প্রকাশ করে থাকি। তরঙ্গ সংখ্যা নিম্নোক্ত রিডবার্গ সমীকরণে পাওয়া যায়। এই ল্যামডাটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, RH হলো এখানে রিডবার্গ ধ্রুবক, 1 বাই n1 স্কোয়ার এটা হলো নিম্ন কক্ষপথ, আর n2 হলো উচ্চ কক্ষপথ। আমরা দেখেছি যে উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে ইলেকট্রন আসে, এটা ধরলাম উচ্চ কক্ষপথ, নিম্ন কক্ষপথে যখন ইলেকট্রন আসবে ঠিক তখন এখানে বর্ণালীর সৃষ্টি হয়। এভাবে একটা বর্ণালীর সৃষ্টি হয়, মানে অনেকগুলো রেখা একটা বর্ণালীর সৃষ্টি হচ্ছে। এই বর্ণালীর সংখ্যার মধ্যে তরঙ্গ সংখ্যা কয়টা এটা বের করার জন্য রিডবার্গ সমীকরণ ব্যবহার করে থাকি আমরা। তো এখানে আমরা দেখি কোয়ান্টাম সংখ্যাসমূহ, বিভিন্ন উপশক্তি স্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি n দ্বারা, এটা মনে রাখতে হবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করি n দ্বারা। এজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি হলো l দ্বারা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি m দ্বারা। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করি হলো s দ্বারা। স্পিন কোয়ান্টাম নাম্বার, m তে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা হলো সেকেন্ডারি বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা এজিমুথাল, আর হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রধান কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন বানানটা একটু, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এগুলো দিয়ে আমরা মূলত যে কোনো ইলেকট্রনের অবস্থানটা একজ্যাক্ট তার মানগুলো নির্ণয় করতে পারি। শুরুতে আলোচনা করি প্রধান কোয়ান্টাম সংখ্যা n দিয়ে। বর পরমাণু মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার অরবিট বা শক্তি স্তরে আবর্তন করে। নির্দিষ্ট বৃত্তাকার অরবিট বা শক্তি স্তরে আবর্তন করে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা, যেটা আমরা আগে দেখলাম। যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার সর্বোচ্চ ধারণ ক্ষমতা। আমরা যদি 2 ধরি, এখানে n এর মান যদি ধরি আমি, যে 2 নাম্বার যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা থাকে তাহলে হলো এই প্রথম কোয়ান্টাম সংখ্যা 2 থাকে, অর্থাৎ n এর মান যদি 2 হয় তাহলে মোট সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 ইনটু 2 স্কয়ার, অর্থাৎ 8টা। মোট সেখানে 8টা ইলেকট্রন ধারণ করতে পারবে। n = 1 2 3 4 হলে শক্তি স্তরের ক্রমান্বয়ে k l mn বলা হয়। এখানে 1 হয়, 1টাকে k, 2l, 3 হলো m, 4 কে n দ্বারা প্রকাশ করা হয়। এ হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে ইম্পর্টেন্ট হলো, দাগিয়ে দিই এখানে, n স্কয়ার। প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো 2n স্কয়ার। আর যখন n এর মান যখন 1 2 3 4 হবে তখন ক্রমান্বয়ে k l mn বলা হবে। এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। পরে দেখি, এইটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের একটা চিত্র আর কি। এখানে হলো পজিটিভ চার্জ যুক্ত, এখানে প্রথম কক্ষপথ হলো n = 1, দ্বিতীয় কক্ষপথ n = 2, তৃতীয়টা হলো n = 3, আর চতুর্থটা হলো n = 4। প্রথমে k l mn বলা হয়, এটা আমি আগেই স্লাইডে পড়াই দিলাম। এখন আমরা দেখি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা l। পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তরে যে উপস্তরে রয়েছে তা প্রকাশ করার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। একে l দ্বারা প্রকাশ করা হয়। l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। n = 1 2 3 4 হলে উপশক্তি স্তরকে যথাক্রমে s p d f দ্বারা প্রকাশ করা হয়। একটু দাঁড়াও, এখানে হলো s p d f। n এর মান যদি s এর মান আমরা ধরবো, এখানে s এর মান হলো 0, p এর মান 1, এটা 2, এটা 3, এটা হলো
0, এটা 1, এটা 2, আর এটা হলো 3। এ হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রতিটার মান হলো SPDF, এগুলো প্রত্যেকটাকেই আলাদা মান আছে। n এর মান যদি 1 হয় তাহলে এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে n-1 মানে 0টা। আর যদি n এর মান 2 হয় তাহলে এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে n-2-1 মানে একটা, অর্থাৎ s হবে। যদি এখানে 3 থাকে তাহলে সেখানে হবে 3-1 মানে দুইটা হবে। দুই বন্ধু কি হবে, 2 এর মান কোনটা, 2 হলো এইখানে আছে, মানে SPD তিনটাই হবে 3 তে। 2 থাকলে 1 হবে, যেহেতু 1 কোথায় আছে, p পর্যন্ত আছে, অর্থাৎ 2 এর সাথে 2s হবে, আবার 2p ও হবে। এভাবে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করা যায়। এই হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার, আমি হাইলাইটে দেখাই দিই তোমাদের। এটা হলো 1s এর আকৃতি, এটা 2p0, এর 3d0, এটা 4f0, এভাবে প্রতিটার আকৃতিগুলো দেওয়া আছে। এখন আকৃতি 2px এর আকৃতি এরকম, 2p1 এর 3dx² -y² 3xz, এভাবে প্রতিটা আকৃতি এখানে দেওয়া হয়েছে। এখন হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা m। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা m দ্বারা প্রকাশ করতাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। পরমাণুর কেন্দ্রে বিদ্যুৎ বা চুম্বক ক্ষেত্র থাকে, পরমাণু কেন্দ্রে বিদ্যুৎ থাকে, বিদ্যুৎ আর চুম্বক ক্ষেত্র থাকে, যার প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক, স্থিতি বা ওরিয়েন্টেশন হয়ে থাকে। m এর মান l এর উপর নির্ভরশীল। m এর মানটা সবসময় কার উপর নির্ভরশীল, l, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল থাকবে m এর মান। প্রতি l এর যে কোনো মানের জন্য m এর মান 12+1 সংখ্যক রয়েছে। যতটুকু l এর মান যদি 3 হয় তাহলে সেখানে m এর মান কত হবে, 7টা। তাহলে এখন আমরা দেখি যে উপশক্তি স্তর s এর জন্য হলো l = 0, m = 0। যদি s এর জায়গায় p হইতো, আর p এর মান কি জানি আমরা, p এর মান জানি হলো 1, অর্থাৎ l এর মান হলো এখানে 1, আর এখানে তাহলে m এর মান হবে 3টা, কারণ আমরা 1 যদি বসিয়ে দিই l এর জায়গায় তাহলে 2 × 1 + 1, অর্থাৎ এখানে হবে 2 × 1 + 1 কোটি হচ্ছে, তাহলে মোট হচ্ছে 3টি, মানে 3টি হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মান। m এর মান কি, তিনটা কি, -1, 0, একটা হলো +1। এখন যদি p এখন d হইতো, d এর মান কত, d এর মান হলো এটা l, d এর মান হলো এখানে 2, অর্থাৎ m এর মান কি হবে, m এর মান হবে এখানে +-2 +-1, আরেকটা হলো 0। এখানে দুইটা মান আরেকটা মান, মোট হলো 5টা মান। এখানে দেখ বসাও, যদি এখানে SPD d এর মান কত ছিল, ওখানে 2 ছিল, 2 বসাও, 2 × 2 + 1 = 5। এখানে 5টা মান থাকবে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। l এর মান সবসময় l এর মানে নির্ভর করবে, l এর মানের উপর নির্ভর করবে m এর মান, m এর মান সবসময় l এর মানের উপর নির্ভরশীল। এখন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা s। ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রতিটি ইলেকট্রন একটি অতি সূক্ষ্ম চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। প্রতিটি ইলেকট্রন ঘুরতেছে, প্রতিটি অতি ক্ষুদ্র চুম্বক রূপে মৃদু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে থাকে। কোয়ান্টাম স্পিন বর্ণনার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। কোয়ান্টাম সংখ্যা বর্ণনার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা কিভাবে হয়, এই স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন মানে দিক বোঝানো হয়ে থাকে, এটা কোন দিকে হবে, পজিটিভ দিক, ধনাত্মক দিক না ঋণাত্মক দিক। তো আমরা বাই ডিফল্ট ভাবে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু লিখে আসছি, বাই ডিফল্ট হিসেবে ধরবো যে এটাকে ধরবো আমরা পজিটিভ দিক, আর এটাকে ধরবো আমরা নেগেটিভ দিক, ঠিক আছে। এই পজিটিভ দিকে মানটা হলো +½ এখানে নেগেটিভ মানটা হলো -½ এখানে দেখো দেখানো হয়েছে, এখানে ইলেকট্রনটা উপরের দিকে, অর্থাৎ এটা বাই ডিফল্ট ধরে নিচ্ছে পজিটিভ, এটা পজিটিভ ½ আর ইলেকট্রনটার মানটা নিচের দিকে, অর্থাৎ নেগেটিভ ½ -½ এটা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা স্পিন কোয়ান্টাম সংখ্যা বলা হয় থাকে, স্পিন কোয়ান্টাম নাম্বার। এটি ইলেকট্রন কোন দিকে ঘুরতেছে, কোন দিকে মানে আবর্তন করতেছে সেটা ব্যাখ্যা করা হয়ে থাকে এই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এখানে দেখি আমরা f অরবিটালের ক্ষেত্রে আমরা অতক্ষণ ধরে SPD দেখলাম, এখন f অরবিটাল একটু আলোচনা করব। l এর মান যদি 3 হয়, আমরা জানি f এর মান হলো s এর মান 0, s এর মান হলো 0, তারপর p এর মান হলো 1, d এর মান হলো 2,
আর এফ এর মান হলো 3, আমরা এটাকে ধরবো এফ এর মান হলো 3, এই জন্য এল মান 3, মানে আমরা এখানে এফ বুঝাচ্ছি। এফ যদি এম ইজ ইকুয়াল টু 0 হয়, এম এর মান যদি 0 হয়, আমরা কি জেনেছিলাম যদি 3 হয়, 3 হওয়ার কারণে এখানে এল এর মান 3 হলে এম এর মান কয়টা হবে, 7টা হবে। 2 ইন্টু 3 সরি 2 ইন্টু 3 প্লাস 1, এখন 7টা হবে। কি কি হবে, প্লাস মাইনাস 3, মানে এম এর মান এল এর মান যেটা হবে সেখান থেকে শুরু হবে, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2, তারপর প্লাস মাইনাস 1, তারপর একদম শেষে 0 হবে। বাকি ওই লিখলাম না আমি, 0 হবে, অর্থাৎ 7টা মান হবে। যদি এম এর মান 0 হয়, 0 হলে এর গঠন আকৃতি হবে এরকম। যদি এল এর মান 3, এম এর মান যদি প্লাস মাইনাস 1 হয়, প্লাস মাইনাস 1 হলে এর মানটা হবে এরকম, এরকম দেখতে এর আকৃতিগুলো। এইটা হবে এক্স জেড স্কোয়ার, এটা হবে এফ ওয়াই জেড স্কোয়ার। আমরা জানি যে এফ এর কক্ষ এভাবে ব্যাখ্যা করা যায়, 10টা আছে মোট, 10টা একটু ধরতে পারে, 3 4। তো শুরুটা কি বলবো আমরা, এটাকে বলবো এফ জেড স্কোয়ার, এটা হলো এফ এক্স জেড স্কোয়ার, এফ ওয়াই জেড স্কোয়ার, তারপর এফ এক্স ওয়াই জেড, এফ এক্স ওয়াই জেড, আর এটা হলো জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে প্রতি 10টা করে থাকবে, এখানে 10টার জন্য আলাদা 10টা নাম রয়েছে, সেগুলো আমাদের বইয়ের সিলেবাসে আলোচনা করা নেই, তবে সংক্ষেপে দেখিয়ে দিলাম। এই হলো এফ এর অরবিটাল সমূহের ব্যাখ্যা। এখন আসি পরমাণুর মূল কণিকা। পরমাণুর সমূহ বিভিন্নভাবে ভেঙে যেসব কণা আবিষ্কৃত হয়েছে, মোটামুটিভাবে তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। এটি দুই প্রকার। কি কি, একটা স্থায়ী কণিকা, আরেকটা হলো অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা, আরেকটা হলো অস্থায়ী কণিকা। পরমাণুর সমূহ বিভিন্নভাবে ভেঙে যেসব কণা আবিষ্কৃত হয়েছে, অনেকগুলো কণা আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে দুই প্রকারের মধ্যে একটা হলো স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা হলো 3টি, এর মনে রাখতে হবে আমাদের, খুবই সহজ, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই 3টি হলো স্থায়ী কণিকা। আর অন্যদিকে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন, বসন, পাইওন, মিওন ইত্যাদি পরমাণু হলো অস্থায়ী কণিকা। স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও আরও এক শ্রেণীর কণিকা রয়েছে, যা কম্পোজিট কণিকা নামে পরিচিত। যেমন আলফা কণিকা, আলফা কণা একটা, আলফা কণার সংকেত মনে রাখতে হবে 4 2 হিলিয়াম 2+, আর ডিউটেরিয়াম কণা, ডিউটেরিয়াম কণার সম্পর্কে কিছুক্ষণ পরেই আমরা আলোচনা করব। এ হলো পরমাণুর মূল কণিকা, হলো দুই প্রকার, সাম আপ করে নেই। স্থায়ী কণিকা আর একটা অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা হলো 3টি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অন্যদিকে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন, পজিট্রিনো, ম্যাসন, বসন, পাইওন, মিওন ইত্যাদি হলো পরমাণু অস্থায়ী কণিকা। এখন আসে আইসোটপ। আইসোটপ যাদের প্রোটন সংখ্যা সমান, আমরা মনে রাখবো আইসোটপ প্রতি প্রোটন, এ মনে রাখবো আমরা যেসব পরমাণু প্রোটন সংখ্যা সমান কিন্তু তাদের নিউট্রন সংখ্যা ভিন্ন। নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, নিউট্রন সংখ্যা মানে কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে না, এখানে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেই বা পারমাণবিক সংখ্যা বাদ দেই আমি, তাহলে যেটা থাকে সেটা হলো নিউট্রন সংখ্যা। যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটপ, প্রতি প্রোটন প্রতি আইসোটপ। এখানে মনে রাখবো আমরা এটা। যেমন 12 6C, এখানে কার্বনের দেখো প্রতিটারই কিন্তু পারমাণবিক প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হলো প্রতিটা সমান, কিন্তু এটা ভর সংখ্যা ভিন্ন না। প্রথমটার 12, তারপরটা 13, তারপরে 14। আমি যদি বিয়োগ করে দিই তাহলে এখানে দাঁড়ায় 6, এখানে দাঁড়ায় 7, এখানে দাঁড়ায় 8। এদের কিন্তু প্রতিটা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, কিন্তু প্রোটন সংখ্যা সমান, সেজন্য এগুলোকে বলবো আমরা পরস্পরের আইসোটপ। এখানে দেখি হাইড্রোজেনের মোট 3টে আইসোটপ, একটা হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, আর একটা হলো ট্রিটিয়াম। তো প্রোটিয়ামে দেখো এখানে প্রোটন একটা, ইলেকট্রন একটা, এখানে এর নিউট্রন সংখ্যা হলো, এখানে নিউট্রন সংখ্যা সম্পূর্ণ, নিউট্রন সংখ্যা 0। এখানে দেখো প্রোটন একটা, নিউট্রন একটা, আর ইলেকট্রন হলো একটা, এখানে নিউট্রন সংখ্যা হলো 1, অর্থাৎ ডিউটেরিয়াম। আর ট্রিটিয়ামের ক্ষেত্রে এখানে নিউট্রন সংখ্যা হলো 2টা, বাট প্রোটন সংখ্যা একটা। দেখো প্রতিটা ক্ষেত্রে প্রোটন সংখ্যা কিন্তু একটা করে, অর্থাৎ আমরা বলতে পারি যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু এতে ভর সংখ্যা ভিন্ন। এখানে ভর সংখ্যা কত, ভর সংখ্যা 1, এখানে ভর সংখ্যা 2, এখানে ভর সংখ্যা 3। আমরা যদি বিয়োগ করে দিই, এখানে নিউট্রন সংখ্যা দ্বারা 2টি, নিউট্রন সংখ্যা 1টি, আর নিউট্রন সংখ্যা 0টি। আমরা জেনেছি যে যদি প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে পরস্পরের আইসোটপ। এই হলো 3টি হলো হাইড্রোজেন আইসোটপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখন পরে আইসোটন।
টন শেষে ন আছে, আর যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান অর্থাৎ ভিন্ন। এখানে দেখো নিউট্রন এন নিউট্রন আইসোটন নিউট্রন, এখানে মনে রাখবো আমরা আইসোটন শেষে দন্ত ন আছে। এখন যাদের নিউট্রন সংখ্যা দন্তান্ন ন নিউট্রন, যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান তাদেরকে আমরা পরস্পর আইসোটন বলবো। এখানে দেখো কার্বনের 14 6 আর অক্সিজেন 14 8 পরস্পর আইসোটন। তার কারণটা কি, এদের নিউট্রন সংখ্যা সমান। যদি বিয়োগ করে দেই তাহলে এটা নিউট্রন সংখ্যা কত হবে 8 হয়ে পরস্পরের আইসোটন। আচ্ছা এখানে উদাহরণটা ভুল দেওয়া আছে বুঝছো, এটা হলো 16 হবে, এটা 16। আমি ভালো করে লিখে দিই যে অক্সিজেন এই যেটা হবে 8 আর এটা হবে 16। কারণ কি, প্রোটন সংখ্যা অসমান, প্রোটন সংখ্যা সমান হবে না। এখানে 6 এটাতে 8, প্রোটন সংখ্যা অসমান আর নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন বিয়োগ করে দেখি এখানে কত হচ্ছে, পার্থক্য হলো 8, এটাতে পার্থক্য 8, এটাতে কিন্তু পার্থক্য 8। অর্থাৎ যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান তাদেরকে পরস্পরের আইসোটন বলে। আইসোটনের উদাহরণ দেখি, ধরি X নামক একটা মৌলের ভর সংখ্যা হলো 131 আর এর পারমাণবিক সংখ্যা 78, বিয়োগ করে কত হচ্ছে নিউট্রন সংখ্যা 53। আর এখানে দেখো এর ভর সংখ্যা হলো 127 আর পারমাণবিক সংখ্যা হলো 74, বিয়োগ করে কত 53। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন মৌল, একটা ধরলাম X মৌল আর একটা Y মৌল, কিন্তু এদের নিউট্রন সংখ্যাগুলো সমান। তাহলে আমরা বলতে পারি যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান সেগুলো হলো আইসোটন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে দুইটি পরমাণু কিন্তু এখানে প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা কিন্তু আলাদা হতে হবে। এখন এখানে 78 এখানে 74, দুইটা ভিন্ন আর এদের নিউট্রন সংখ্যাগুলো সমান অর্থাৎ এরা পরস্পরের আইসোটন। এখন এসে আইসোবার নিয়ে আলোচনা করি। যাদের ভর সংখ্যার অর্থাৎ ভিন্ন মৌল হবে অবশ্যই, যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান, ভর সংখ্যা ভর রো আর আইসোবার রো, এভাবে মনে রাখবো। আইসোবার যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান তাদেরকে বলা হয় আইসোবার। এখানে ভর সংখ্যা দেখো দেখি, কার্বনের 14 এখানে নাইট্রোজেন 14, কিন্তু এদের প্রোটন সংখ্যা ভিন্ন না, একটা 6 একটা 7 অর্থাৎ এরা পরস্পরের আইসোবার। আইসোবার একটা উদাহরণ দেখে নিই আমরা এখন, যে আর্গন ক্রিপ্টন আর ক্যালসিয়াম। আর্গনের দেখো ভর সংখ্যা কত 40, এটারও 40, ক্যালসিয়ামেরও 40, হ্যাঁ পটাশিয়ামেরও 40, সরি এটা পটাশিয়াম, সরি প্রথমে ক্রিপ্টন বলেছিলাম, পটাশিয়াম। এখানে দেখো 18 19 20, এটা প্রত্যেকটা কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন। আমরা বললাম প্রোটন সংখ্যা অসমান অর্থাৎ এদের প্রোটন সংখ্যা সমান নয়, 18 19 20 অর্থাৎ একটা সমান নয়, কিন্তু ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার। এদের প্রতিটা ভর সংখ্যা সমান না, অর্থাৎ এই তিনটেই হলো আইসোবার। পরমাণুর স্থায়ী মূল কণিকা সমূহের বৈশিষ্ট্য, এইটি ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছক মূল কণিকার নাম ও প্রতীক, প্রোটন নিউট্রন ইলেকট্রন। আমরা জানি যে মূল কণিকা হলো তিনটি, ইলেকট্রন প্রোটন নিউট্রন। তো প্রোটনের সংকেত মনে রাখবো আমরা 1 1 p, প্রোটনের সংকেত এটাকে আমরা সংখ্যায় p দিয়ে লিখি, আর নিউট্রনকে লিখি 1 0 অর্থাৎ এর ভর সংখ্যা 1 কিন্তু পারমাণবিক সংখ্যা 0, এইভাবে মনে রাখতে পারি ওটার মতো। তাহলে 1 0 হলো নিউট্রন, নিউট্রন দিয়ে n দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন পড়ছে 0 - 1 ইলেকট্রন, এটা আমরা মনে রাখবো, সেই তিনটেই আমরা মনে রাখবো। এটা প্রোটন নিউট্রন আর হলো ইলেকট্রন। আবিষ্কার করেন, প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড, নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস চ্যাডউইক, আর ইলেকট্রন আবিষ্কার করেন স্যার জে জে থমসন, এটা আবিষ্কার করেন 1897 সালে। তো প্রোটনের তুলনায় এখানে প্রোটনকে স্ট্যান্ডার্ড ধরে আমরা বাকিগুলো নির্ণয় করেছি। তো প্রোটনের ভর আমরা এখানে ধরেছি 1, চার্জ 1, নিউট্রনের ভরও সমান 1, চার্জ 0, আমি নিউট্রন হলো চার্জ নিরপেক্ষ। আর ইলেকট্রনের ভর হলো প্রোটনের তুলনায় 1/1837, মানে 1837, এত 1/1837 ভাগ হলো প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভরটা। আর চার্জ দেখি এখানে -1, আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক আর প্রোটনের চার্জ হলো ধনাত্মক, দুইটা চার্জ সমান থাকে, যে কারণেই বলি আমরা এটা পরমাণু হলো চার্জ নিরপেক্ষ। এখন প্রকৃত ভর যদি আলোচনা করি, এটা কিন্তু আপেক্ষিক ভর আপেক্ষিক চার্জ। এখন প্রকৃত ভর নির্ণয় করবো আর প্রকৃত চার্জ দেখব। প্রকৃত ভর হলো প্রোটনের 1.673 × 10⁻24 গ্রাম এককে দেওয়া হয়েছে,
নিউটনের হলো 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর ইলেকট্রনের হলো 9.1085 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এটা ইলেকট্রনের। এখন প্রকৃত চার্জ কুলম্ব এককে দেওয়া হয়েছে। প্রকৃত চার্জ হলো প্লাস 1.6 ইন্টু 10⁻19। সেম দেখো, এটা প্লাস আর এটা হলো মাইনাস। তার কারণ কি, প্রোটনের চার্জ হলো ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক, কিন্তু এর চার্জগুলো একই, জাস্ট সাইনগুলো আলাদা, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। এই জন্য এর দুইটাই সেম। আর নিউটনের চার্জ নিরপেক্ষ, আপেক্ষিক প্রকৃত চার্জ নিরপেক্ষতা চার্জ শূন্য। এদের অবস্থানগুলো হলো প্রোটন নিউট্রন মিলে, আমরা জানি প্রোটন আর নিউট্রন মিলে উৎপন্ন করে থাকে নিউক্লিয়াস। এখানে দেখবো দুইটা অবস্থান নিউক্লিয়াসে। আর ইলেকট্রন অবস্থান কোথায়? ইলেকট্রনের অবস্থানটা হলো কক্ষপথে। এ হলো পরমাণু স্থায়ী মূলকণিক বৈশিষ্ট্য, এইটা আমরা অবশ্যই মনে রাখবো। এখন নির্ণয় করো পারমাণবিক ভর। পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা হয়? কোন মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সে সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা বলে। একটা আমি পারমাণবিক মৌল নিলাম, একটা পরমাণু নিলাম, পরমাণু ভর যদি নির্ণয় করি, তাহলে কার্বন 12 আইসোটোপ ভরের, কার্বনের 12 একটা নির্দিষ্ট আইসোটোপের যে ভর রয়েছে কার্বন 12, মানে কার্বনের আইসোটোপগুলোর মধ্যে যেটা 12 ভরের আইসোটোপ ভরের 1/12 অংশ, এই ভরটা বাইর হবে তার 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, মানে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরতেছি, মানে একক ধরতেছি, ভারী সে সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক ভর বলে। এর একক হলো অ্যাটমিক মাস ইউনিট বা AMU, অ্যাটমিক মাস ইউনিট। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের একটি পরমাণু ভর ভাগ কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইনটু 1/12। কারণ আমরা স্ট্যান্ডার্ড ধরেছি, এটাকে স্ট্যান্ডার্ডের 1/12 অংশ দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। আর পরমাণুর ভর যদি নির্ণয় করতে চাই, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু 1.6605 ইনটু 10⁻⁻24 গ্রাম, এটা যদি গুণ করে দিই, তাহলে আমরা পরমাণুর লিগ্যাল ভরটা পাবো। এটা আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু এই সংখ্যা যদি গুণ করি, তাহলে পরমাণুর ভর পাবো। আর পরমাণু গড় ভর কিভাবে নির্ণয় করা হয়? AM1 BM2 প্লাস CM3/100। এই ABC টা কি বোঝানো হচ্ছে? ABC টা বোঝানো হচ্ছে কোন একটা নির্দিষ্ট পরমাণু আইসোটোপ গুলো কত পার্সেন্ট পাওয়া যায়। ধরলাম A যদি পাওয়া যায় 20%, ধরলাম এটা 20 যদি পার্সেন্ট পাওয়া যায়, আর এটা পাওয়া গেল হলো 50%, এটা মনে করো যে 50% পাওয়া গেল প্রকৃতিতে, আর এটা পাওয়া গেল 30%, কিন্তু এগুলো 100% হয়ে গেল। ঠিক আছে, সরি, এটা 30, এটা 30%। এভাবে বের করতে পরে আমরা ম্যাথটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা নিয়ে। এই ম্যাথটা দেখো এখন, যে প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ, প্রকৃতিতে ক্লোরিনের দুইটি আইসোটোপ বিদ্যমান, এদের ভর যথাক্রমে 35, 37 পারমাণবিক ভর একক, এবং এদের প্রাচুর্য হচ্ছে 75.53% আর 24.47%। ক্লোরিনের পারমাণবিক ভর সংখ্যা কত? পারমাণবিক ভর নির্ণয় করতে বলেছে। তো আমরা আগের স্লাইডে সূত্রগুলো দেখলাম যে এ দ্বারা বুঝিয়েছি আমরা কতটুকু পাওয়া যাচ্ছে। 75.53 পাওয়া যাচ্ছে, এখানে 5টা লিখে নিয়ে এখানে 75.53 হবে, 75.53 এখানে দেখে নিও একটু। আর এটা 24.47, এটার মান হলো এ এর মান, যেটা আমরা এর আগে সূত্রে দেখলাম, যেটা এ ধরছে আর এটা বি ধরা হয়েছে। আর এই 35টা হলো এম এর মান, আর এটা হলো এম এর মান। এটা M1, একটা M1, একটা M2। ঠিক আছে, এই M1 হচ্ছে এখানে 35, এটা M1, আর 37 হলো M2, এটা হলো A, আর এটা হলো B। তো ক্লোরিনের পারমাণবিক ভর দুটো গুণ করে দিব, A ইন্টু M1 আর B ইন্টু M2 গুণ করে দিই আমরা বাই 100 যদি করি, তাহলে 35.45 পাবো। এইটা হলো ক্লোরিনের প্রকৃত পারমাণবিক ভর। ঠিক আছে, তো আমরা এই সূত্র থেকে কিন্তু আমরা ওই অঙ্ক করতে পারলাম। সো এই সূত্রটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অরবিটাল নিয়ে আলোচনা করি। নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, সেই স্থানকে অরবিটাল বলে। একটা নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক স্থানে 3D তে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, এটা ধরো একটা পরমাণুর বাইরের দিকটা, এখানে হলো প্লাস চার্জ যুক্ত, এখানে বিভিন্ন আরো অসীম পর্যন্ত মনে করো এখানে কক্ষপথগুলো আছে। সাপোজ মনে করো এই জায়গাটার মধ্যে, তো এই জায়গাটাতে হলো ঘনত্বটা সবচেয়ে বেশি, এই জায়গাটা ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, অর্থাৎ এই স্থানকে আমরা অরবিটাল বলবো। এই স্থানটাকে কি বলবো আমরা? অরবিটাল বলবো, কারণ এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সব থেকে বেশি। কোনো অরবিটালের কোয়ান্টাম সংখ্যা n = 3, এখানে n এর মান দেওয়া আছে আমার, l এর মান দেওয়া আছে 1,
আর m এর মান দেওয়া আছে 1 হলে অরবিটালটির শেল ও সাবশেল নির্ণয় করো, মানে অরবিট এবং অরবিটাল নির্ণয় করতে বলছে। শেল কি? শেল প্রথম কোয়ান্টাম সংখ্যা, আর সাবশেল কি? সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা। এটা হলো, এটাকে আমরা আগে প্রকাশ করেছি হলো n দ্বারা, আর এটাকে প্রকাশ করেছিলাম হলো l দ্বারা। n = 3 বলে দিয়েছে, আর অরবিটালটির শেল হলো তৃতীয়। n = 3 মানে কি? শেল তৃতীয়, প্রথম কোয়ান্টাম সংখ্যা। আর l = 1, 1 হয় অরবিটালটি হলো p টাইপ। আমরা কি জানিছিলাম যে s = হয় 0 আর p = হয়, সরি এটা 0, এটা 1, এটা 0 হয় p টাইপ। তাই অরবিটালটির প্রতীক হলো 3p, কারণ এখানে বলে দিয়েছে n = 3, এটা 1 বলেছে, 1 মানে p লিখবো আমরা এখানে, সো এটার প্রতীক হলো 3p। এখন আলোচনা করব s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল আর f অরবিটাল নিয়ে। আমরা সবারই কোয়ান্টাম সংখ্যা যে দেখলাম l এর মানগুলো প্রতিটি sp df অরবিটাল, এগুলো নিয়ে আলোচনা করি। s অরবিটালে যদি n = 0, l = 0, m = 0, আর এটার আকৃতি হলো গোলাকৃতি। আমরা দেখেছি n 0 হলে n 0, এখানে s অরবিটাল তাই l = 0, আর m এর মানটা নির্ভর করে m এর উপর, m এর মানটা নির্ভর করে হলো l এর উপর। m এর মান যেটা হবে সেটা l এর উপর নির্ভর করতেছে, l 0 অর্থাৎ m = 0। এখানে p অরবিটাল দেখবো n = 1, কারণ আমরা জানি p অরবিটালে n এর মান হলো 1 অরবিটাল। এখানে l 0 l 1 দুইটা হতে পারে, m = 0 হতে পারে, l হলে +-1, আর n = 2 যদি হয় তাই 0 1 2, এটা ক্ষেত্রে 0 1 এ +-1, 2 এর ক্ষেত্রে +-2, m এর মান 3 হলে 0 1 2 3 পর্যন্ত হবে, অর্থাৎ s p d f। এখানে এইটার ক্ষেত্রে হবে s p d, এটা s আর p হবে, এখানে শুধু s হবে, ঠিক আছে। এখানে এটা হবে l এর মান 0 হওয়ার জন্য m এর মান 0, l এর মান 1 হওয়ার জন্য m এর মান +-1, l এর মান 2 হলে m এর মান +-2, আর l = 3 হলে m এর মান হলো +-3। আকারগুলো দেখি। s অরবিটালের আকার সবসময় মনে রাখবো আমরা গোলাকৃতি, p অরবিটালের নাম হলো ডাম্বেল আকার, এটা গোলাকৃতি, এটা ডাম্বেল আকার, এটা হলো ডাবল ডাম্বেল, আর এটা চতুস্তলকীয়। এটা আমরা মনে রাখবো প্রত্যেক কি আকারগুলো। এখন থেকে s অরবিটালের একটা আকৃতি দেখি আমরা। এটা s অরবিটাল, আমরা কি বলেছিলাম s অরবিটাল আকার হলো গোলাকৃতি। দেখো এটা গোলাকৃতি। আর এটা হলো p অরবিটাল, p অরবিটালে কি ডাম্বেল আকার বলেছিলাম, এই যে ডাম্বেল আকৃতি। দেখো ডাম্বেল আকৃতি কি, এইটা হলো আমরা জানি p এর 3টা অরবিটাল রয়েছে, px py আর pz। এইটা হলো px, এটা হলো py, এটা হলো pz, ঠিক আছে। এটা হলো xy, এটা হলো xy আকৃতি, এখানে দেওয়া আছে এটা xy, এটা y, সরি এটা x, এটা y, এটা এই z, pz আকৃতিগুলো, এই তিনটা হলো p এর আকৃতিগুলো। এবার d অরবিটালে হলো dxy এর আকৃতি এরকম, dxz এর আকৃতি এরকম, dyz এর আকৃতি এরকম, dx² - y² আকৃতি এরকম, আর dz² আকৃতি হলো এরকম। এটা হলো d অরবিটালে 5টা যে d অরবিটাল রয়েছে, dxy, dxy, dxz, dyz, dx² - y² আর dz², এই 5টা আকৃতি এখানে দেখানো হলো। এখন f শেলের গুলো, এখানে m এর মান 0 হয়, m এর মান +1 -1, m এর মান +2 -2, m এর মান +3 -3, এগুলো হলো f অরবিটালের আকৃতিগুলো। এখন অরবিটালের মধ্যকার পার্থক্য নিম্নরূপ। অরবিটালের মধ্যকার পার্থক্য দেখো, অরবিটাল পার্থক্য হলো বর পরমাণু মডেলের স্বীকার্য অনুসারে পরমাণু নিউক্লিয়াস চতুর্দিকে যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের ইলেকট্রন ঘূর্ণায়মান তাকে শক্তি স্তর বা কক্ষ বা অরবিট বলা হয়ে থাকে। আর অরবিটালের সংজ্ঞাটা কি, পরমাণুস্থ নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট অঞ্চলব্যাপী ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক তাকে অরবিটাল বলে। অরবিট সমূহ সাধারণত গোলাকার হয়, অরবিট সমূহ গোলাকার, আর অরবিটাল সমূহ বিভিন্ন আকৃতি, গোলাকার বা ডাম্বেল আকার, ডাবল ডাম্বেল আকার, যেগুলো SPDF এর আকৃতিগুলো আর কি। SPDF এর অরবিটাল যেহেতু, ওগুলো আকৃতিগুলো হলো অরবিটাল আকৃতি। আর অরবিট সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান প্রকাশ করা হয়, আর এটা প্রকাশ করা হয়ে থাকে l দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। অরবিট সমূহকে সাধারণত KLMN দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটাল সমূহকে প্রকাশ করা হয় SPDF দ্বারা। অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², আর অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। s এ বলো, s এ 2টি থাকতে পারে, px এ থাকতে পারে 2টি, py এ 2টি, pz এ 2টি, এভাবে প্রতিটির ক্ষেত্রে 2টি করে থাকতে পারে। অরবিটালের উৎস বোর পরমাণু মডেল, এই অরবিটালের আসছে কথা থেকে বোর পরমাণু মডেল থেকে, আর অরবিটালের উৎস সোমারফিল্ডের পরমাণু মডেল থেকে অরবিটালে
উৎস। অরবিটের সর্বনিম্ন মান হতে পারে 1, সর্বনিম্ন মান 1, আর অরবিটালের সর্বনিম্ন মান হতে পারে 0। অরবিট সমূহ দ্বিমাত্রিক 2D আর এর কোনো নির্দিষ্ট দিক নির্দেশক ধর্ম নেই। আর অরবিটাল সমূহের ত্রিমাত্রিক s অরবিটাল ছাড়া অন্যান্য অরবিটালের দিক নির্দেশক ধর্ম আছে। অরবিটের ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = ns/2π, এটা একদম শুরুর দিকে এই সূত্রটা পড়েছিলাম। আর অরবিটালের ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = h/2π √L × L+1। এই হলো অরবিটাল ইলেকট্রন কৌণিক ভরবেগ। এই হলো অরবিটালের মধ্যে পার্থক্য, অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। এখন আসে আববাহন নীতি। ইলেকট্রনের সবচেয়ে সর্বনিম্ন শক্তি স্তর অরবিটাল পূর্ণ করে শক্তির উচ্চক্রম অনুসারে পরের অরবিটালে প্রবেশ করে। এটা কিভাবে নির্ণয় করা হয়? n প্লাস l, এটা যদি দেখি আমরা এই দুটো যোগ করি, n এর মান আর l এর মান। n মানে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এদের মান যোগ করলে যার মানটা বেশি হবে সেটা হলো উচ্চ শক্তি স্তর, আর যার মান কম হবে সেটা হলো নিম্ন শক্তি স্তর। আমরা একটা উদাহরণ দেখি। যদি এখানে আমরা ধরি যে 4s আর একটা ধরি 3d, তাহলে এখানে যদি আমরা দেখি যে s এর মান কত আমরা জানি, s এর মান 0, আর 4 + 0 এটার মান হলো নিট মান হলো 4, আর এখানে 3 + d, d এর মান কত spd, s এর মান 0, p হলো 1 আর d হলো 2, অর্থাৎ এটার মান হলো 5। তাহলে আমরা উচ্চ শক্তি কাকে বলবো? উচ্চ শক্তি বলবো আমরা 3d কে, ঠিক আছে। আর 4s হলো নিম্ন শক্তি স্তর। একটি অরবিটালে দুইটি বিপরীত স্পিনে ইলেকট্রন প্রবেশ করতে পারে। একটা অরবিটালে প্রবেশ করতে পারে দুইটা স্পিন। আমরা দেখেছিলাম যে একটা উপর দিকে প্রবেশ করে বাইডিফল্টকে ধরা হয় +1/2, আর একটা নিম্নমুখী যেটা ধরা হয় -1/2। সর্বোচ্চ দুইটি ইলেকট্রন প্রবেশ করতে পারে। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সম্ভাব্য অধিক সংখ্যায় বিজোড় অবস্থায় একই মুখী স্পিন যুক্ত থাকবে। আমরা এটা বোঝার জন্য পিটা অঙ্কন করি, পি অরবিটাল সমূহ। এই হলো সর্বোচ্চ সংখ্যক থাকবে। শুরু দিয়ে করবে কি, এখানে কি বলছে? অধিক সংখ্যক অবস্থায় একই মুখী স্পিন যুক্ত হবে। একই মুখী স্পিন কি? এই যে এটা একমুখী স্পিন, তারপর এটাতে যাবে, তারপর আসবে পিজেটে, তারপর যদি আরো ইলেকট্রন থাকে তাহলে সেটা এইতে পূরণ করবে। অর্থাৎ সর্বপ্রথম করবে কি, বিজোড় ভাবে থাকবে, বিজোড় অবস্থায় থাকবে সর্বোচ্চ সংখ্যক। px থাকে প্রথমে ঢুকবে, তারপর py ঢুকবে, তারপর pz ঢুকবে, একটা করে ঢুকবে। যখন pz এর ইলেকট্রন প্রবেশ করার পরও যখন একটা বা দুইটা ইলেকট্রন বাকি থাকবে, তখন সেটা আবার ঘুরে px এ আসবে। px এ কি হবে? -1/2 এ আসবে, py -1/2 এ আসবে, তারপর যদি আরো থাকে pz এ -1/2 এ আসবে। এইভাবে এটা বুঝলাম আমরা আববাহন নীতিটা। পাউলির বর্জন নীতি পড়বো এখানে। তো পাউলির বর্জন নীতিটা কিরকম? যে একই পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না। 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না, যে কোনো একটির মান অসমান হবে। শুরুতে আলোচনা করি 3s2 নিয়ে, ধরলাম এটা 3s2, ঠিক আছে। এখানে আমরা কোয়ান্টাম সংখ্যাগুলোতে পড়েছি যে কোয়ান্টাম সংখ্যা হলো 4 ধরনের: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখানে n এর মান কত, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? এখানে 3, n এর মান হলো এখানে 3। আর l এর মান কি হবে? l এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা কি এখানে আছে? s। আমরা জানি spdf এর মধ্যে এখানে আছে s। s এর মান কত হয়? 0 হয়, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা 0, l এর মান 0। আর ম্যাগনেটিক আমরা কি জেনেছিলাম এর আগের স্লাইডে, যে m এর মানটা ডিপেন্ড করে l এর মানের উপর। l এর মান 0, সো m এর মানও হবে এখানে 0। আর s এর মান হবে এখানে, যেহেতু 2, আমরা যদি আলোচনা করি 2 ধরনের দেখি আমরা, যে এখানকার ইলেকট্রনটা হলো একটা +1/2 একটা -1/2। আমরা যদি প্রথমটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ এই প্রথমটা নিয়ে প্রথমে আলোচনা করলে হবে +1/2, এটা হলো -1/2। তো আমরা একসাথে লিখি যে +-1/2। এখন পড়ি হুন্ডের নিয়ম। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এইসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে। এই বিষয়টা একটু দেখো। তাহলে হুন্ডের মধ্যে উদাহরণ দিই একটা হুন্ডের নিয়মের। আমরা নাইট্রোজেন ধরি এখানে, ঠিক আছে। নাইট্রোজেন হলো 7। তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2px1
2py1 আরেকটা হলো 2pz1। তো আমরা দেখলাম যে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বিজোড় অবস্থায় থাকতে পারে, অযুগ্ম বা বিজোড় অবস্থা থাকবে। যদি এটা আমরা ছক আকারে দেখি যে px py, এটা px, এটা হলো py, এটা হলো pz, এটা z pz। তো সর্বাধিক অযুগ্ম কেন? শুরুতে কারণ ইলেকট্রনগুলো ঢুকেছে এখানে, প্রথম ইলেকট্রনটা এখানে প্রবেশ করেছে, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে। হুন্ডের নিয়ম মতে এগুলো কিন্তু প্রতিটাতে প্রথমে একটা একটা করে ঢুকেছে, অর্থাৎ সর্বাধিক অযুগ্ম অবস্থায় আছে। যদি হুন্ডের নিয়ম যদি না মানা হতো তো শুরুতে দুইটা যুক্ত তারপরে একটা যুক্ত, এইভাবে কিন্তু আসলে ইলেকট্রন বিন্যাসগুলো হবে না। ইলেকট্রন বিন্যাস ফলো করবে সবসময় হুন্ডের নিয়ম। তাহলে পরের স্লাইডে দেখি যে ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস বক্স পদ্ধতিতে দেখাও। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। ক্যালসিয়াম যদি আমরা করি এখন যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এখানে বলছে যে যোজ্যতা স্তরে, আমরা যোজ্যতা স্তর কোনটা? সর্বশেষ কক্ষপথে যেটা ইলেকট্রন থাকে, সর্বশেষ কক্ষপথে। এখানে কি সর্বশেষ কক্ষপথ কি? আর সর্বশেষ কক্ষপথ হলো 4s। এখানে ইলেকট্রন আছে দুইটা। প্রথম দুইটা ইলেকট্রনের মধ্যে প্রথম ইলেকট্রন রয়েছে যেটা এখানে দেখো 2, তো সর্বশেষ কক্ষপথে অর্থাৎ যোজ্যতা স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে। প্রথম ইলেকট্রনের জন্য হলো এখানে n এর মান 4, l এর মান হলো 0। m এর মান কি? এটা 0 অনুযায়ী এটা 0, কারণ আমরা যে m এর মান ডিপেন্ড করে l এর উপর। আর প্রথম ইলেকট্রনের s এর মান হলো +12, আর দ্বিতীয় ইলেকট্রনটার জন্য এটা হবে 4 0 0 এর সমান থাকবে, শুধু এখানে স্পিন সংখ্যাটা এটা হবে -12। এখানে দেখো যে -12 দেওয়া আছে। এই হলো ক্যালসিয়াম পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাসের বক্স পদ্ধতি। তবে ইলেকট্রন বিন্যাসের সুস্থিতি, সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে দখলীকৃত হলে সেই ইলেকট্রন বিন্যাস সুস্থিতি লাভ করে। হ্যাঁ, মনে রাখবো অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে দখলীকৃত। আমরা পি এর ক্ষেত্রে দেখি যে পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, তো এটা অর্ধেক কি? অর্ধেক হলো p3। এই দুইটা হলো সুস্থিত অবস্থা। ডি এর ক্ষেত্রে আলোচনা করলে আমরা দেখবো ডি হলো 10, এখানে হলো 5, আর একটা হলো d10। এগুলো হলো সুস্থিত অবস্থা। এখানে দেখো ক্রোমিয়ামের শেষে কিন্তু আগে ঢুকে ইলেকট্রন যদি 4s এ ঢুকে, এখানে যদি এমনি আগেগুলো নিয়মিত আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে হতে পারতো যে 4s2 3d4, কিন্তু 3d4 স্থিতিশীল অবস্থা না, সেজন্য 4s থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে এখানে গিয়ে 3d5 অর্থাৎ সুস্থিতি অবস্থা সম্পন্ন করেছে। কপারের ক্ষেত্রেও সেম, যে এখানে হতো যে 4s2 যদি 4s ইলেকট্রন প্রবেশ করেছে সেখানে 4s2 হওয়ার কথা ছিল সাধারণ নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে 4s2 হলো এখানে হতো 3d9, যেটা সুস্থিতি অবস্থা না, সেজন্য এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গিয়ে এটা সুস্থিতি অবস্থা প্রকাশ করে। এখন তড়িৎ চুম্বকীয় বর্ণালী, সব ধরনের দৃশ্য বা অদৃশ্য আলোর উৎপত্তি বিদ্যুৎ বা চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে হয়। বিদ্যুৎ প্রভাব, ক্ষেত্রের প্রভাব বা চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কারণে কিন্তু সকল ধরনের দৃশ্য ও অদৃশ্যমান আলো তৈরি হয়ে থাকে। এজন্য সব ধরনের আলোককে একত্রে তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ শক্তি বলা হয়। শূন্য মাধ্যমে আলোর বেগ সেকেন্ডে 3 × 10⁸ মিটার। এটা আমাদের একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে, 3 × 10⁸ মিটার শূন্য মাধ্যমে আলোর বেগ। এখানে সূত্র হলো নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এটা নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখানে সি হলো আলোর বেগ, নিউ হলো ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, নিউ ফ্রিকোয়েন্সি, আর সি হলো আলোর বেগ। বিভিন্ন ধরনের আলোক রশ্মি মূল পার্থক্য হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সির সংখ্যায়। কোন আলো কি ধরনের হবে এটা মূলত নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যে আর ফ্রিকোয়েন্সির সংখ্যার মধ্যে পার্থক্য হয়, তাহলে এই আলোগুলো কোনটা কি আলো হবে সেটা বলে দিই। তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকোয়েন্সি দেখে বুঝতে পারি আমরা কোনটা কোন ধরনের আলো হবে। এখন এখানে দেখি আমরা যে বিভিন্ন ধরনের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি ধরনের, আর দৃশ্যমান এই যে দৃশ্যমান আলোগুলো রয়েছে সেই দৃশ্যমান আলোগুলো এখানে তরঙ্গ দৈর্ঘ্যগুলো, এই দৃশ্যমান আলোর ব্যাখ্যা দেখি আমরা এখানে যে মহাজাগতিক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হলো 0.000 মানে 4টা 0.00005 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। এটা গামা রশ্মি হলো এই যে আগেটা থেকে 0.10 ন্যানোমিটার পর্যন্ত, রঞ্জন রশ্মি হবে 0.1 থেকে 10 ন্যানোমিটার, আর অতিবেগুনি রশ্মি হবে 10 থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান রশ্মি 380 থেকে 780 ন্যানোমিটার, আর অবলোহিত রশ্মি 0.780 থেকে 1000 মাইক্রোমিটার, আর মাইক্রোওয়েভ অঞ্চল হবে 100 মাইক্রোমিটার থেকে 100 সেন্টিমিটার। আর রেডিও টেলিভিশনের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেটা হলো 100 সেন্টিমিটার থেকে 1010 মিটার।
এটা হলো 10 মিটার। লেখার একটু সমস্যা হয়েছে। এখন দৃশ্যমান আলো যেগুলো আছে, দৃশ্যমান রশ্মি আমরা জানি বেনি, আসহ, কলা। এই যে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলো তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখি। এটা তরঙ্গ দৈর্ঘ্য হলো, যদি বেগুনি যদি কালার হয় তাহলে 380 থেকে 424 ন্যানোমিটার, নীল হলে 424 থেকে 450, আসমানি 450 থেকে 500, সবুজ হলো 500 থেকে 575, হলুদ হলো 575 থেকে 590, কমলা 590 থেকে 647, আর লাল হলো 647 থেকে 780। এইভাবে প্রতিটাই মনে রাখবো, কারণ এগুলো পরীক্ষায় লিখতে আসে। একটা জনের ম্যাথ সলভ করে একটা তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম, তখন পরীক্ষায় আসে লিখতে আসে যে আলোটা কি ধরনের হবে, বেগুনি, নীল না আসমানি। এভাবে প্রত্যেকটা আলো বলে দিয়ে সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে হয় কোন ধরনের আলো প্রদর্শন করবে। দেখি আমরা যে বেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হলো 41টা অ্যাংস্ট্রম, আর এই ফ্রিকোয়েন্সি তরঙ্গ সংখ্যা জানতে চাইছি আমাদের কাছে। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি নিউ, আর তরঙ্গ সংখ্যা হলো নিউ নট। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এটা আগের স্লাইডে দেখলাম আমরা। এখানে সি এর মুখস্থ আমাদের 3 × 10⁸, আর ল্যামডা মান 41টা অ্যাংস্ট্রম, আমাদের 1 অ্যাংস্ট্রম সমান 1 × 10⁻⁻10 মিটার। তো এখানে আমরা করলে এই ম্যাথটা সলভটা পেয়ে যাব। আর তরঙ্গ সংখ্যা নিউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। ঠিক আছে, এখানে ল্যামডা বের করব আমরা, ল্যামডা দেওয়া আছে এখানে, এই দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, আর তরঙ্গ সংখ্যা হলো নিউ 1 বাই ল্যামডা মান বসাই দিব। এখানে ল্যামডা এখানে বের করেছি আমরা, এটা এখানে ইনপুট দিলে আমরা এই মানটা চলে আসবে। এটা হলো তরঙ্গ সংখ্যা এতটি, আর ফ্রিকোয়েন্সি হলো এত হার্টজ। আর পরের স্লাইডে দেখি আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। প্লাঙ্কের মতে আলোক নিরবচ্ছিন্ন নয়, বরং বিচ্ছিন্ন হবে নির্দিষ্ট একক পরিমাণে বা ক্ষুদ্র শক্তির প্যাকেট রূপে বের হয়। ইম্পর্টেন্ট ওয়ার্ড হলো প্যাকেট, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ আকারে বের হয়ে থাকে। শক্তির এই এককে নাম দেওয়া হয় এক কোয়ান্টাম শক্তি। বিজ্ঞানী আইনস্টাইন নির্দিষ্ট শক্তিযুক্ত কণাকে ফটন নাম দেন। ফটনের শক্তির পরিমাণ এদের বিকিরণের ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। এখানে দেখো যে ফটনের শক্তি ই ফটন সমানুপাতিক, এখানে বলা হয়েছে এভি। ই ফোটন ইজ ইকুয়াল টু এইচ নিউ, এটা হলো এইচ নিউ। ই ফোটন এর শক্তিটা হবে নিউ। এখানে দেখো ই ফোটন সমানুপাতিক নিউ, এই সমানুপাতিক চিহ্ন যদি ইকুয়াল চিহ্ন দিই তাহলে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটা হলো এখানে প্লাঙ্কের ধ্রুবক, এর সমানুপাতিক ধ্রুবকটা হলো প্লাঙ্কের ধ্রুবক। আর প্লাঙ্কের এই গোটা এই সমীকরণটাকে বলা হয় থাকে প্লাঙ্কের সমীকরণ। এখানে এই ফোটনের একক কোয়ান্টাম শক্তি নিউ ইজ ইকুয়াল টু বিকিরণের স্পন্দন সংখ্যা, যেটা আমরা আগের অঙ্কে দেখলাম যে নিউ ইজ ইকুয়াল টু স্পন্দন সংখ্যা দেখায় বা কম্পন সংখ্যা দেখায়। আর এর একক হলো পার সেকেন্ড, এটা আমাদের মনে রাখতে হবে যে এর এককটা হলো পার সেকেন্ড অথবা হার্টজ। এই যে প্লাঙ্কের ধ্রুবক, এর মান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। 1 জুল ইজ ইকুয়াল টু 1 লিটার × 1 মিটার, 1 ইজ ইকুয়াল টু 1 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এই হলো আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা। এখন ম্যাথ দেখি একটা আমরা। লিথিয়াম পরমাণুর লাল বর্ণের রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য 671 ন্যানোমিটার। এই আলোক রশ্মির ফটনের শক্তি গণনা করো। এখানে আমাদের ফ্রিকোয়েন্সি আগে বের করে নেই, কারণ আমাদের ফটনের শক্তি কি জানি, ফটনের শক্তিটা হলো ই ফোটন ইজ ইকুয়াল টু এইচ নিউ। আমাদের এখানে নিউটা বের করতে হবে, নিউ দেওয়া নেই এখানে, সেজন্য নিউ এর সূত্র আমরা জানি সি বাই ল্যামডা। সি এর মুখস্থ, এখানে ল্যামডার মান দেওয়া আছে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মান দেওয়া আছে 671 × 10⁻⁹, এটা মিটার এককে প্রকাশ করেছি। এটা প্রকাশ করলে এখানে এত হার্জ হলো। এই এখন আমরা নিউ এর মানটা এখানে বসিয়ে দেবো, নিউ এর মান বসিয়ে ইজ নিউ, এই যে আমরা মুখস্থ 6.626 × 10⁻34, এই নিউ এর মান বসিয়ে ফাইনালি এই আনসারটা পেলাম। এই হলো ফটনের শক্তি। আরেকটা ম্যাথ দেখি। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি বোর অরবিটাল n = 3 থেকে লাফিয়ে n - 1 অরবিটালে ফিরে আসলো, তখন উৎপন্ন রেখা বর্ণালীর তরঙ্গ সংখ্যা কত হবে গণনা করো। এখানে আমরা ধরবো n1 = এটা, কারণ এটা নিম্ন শক্তি স্তর, আর n2 ধরবো উচ্চ শক্তি স্তরটাকে। সূত্র দেখি আমরা, তরঙ্গ সংখ্যা যদি বের করতে বলেছে আমাদের, তরঙ্গ সংখ্যা মানে আমরা নিউ বার জানি, তরঙ্গ সংখ্যা হলো নিউ বার is equal to c into rs 1/n1² - 1/n2²। এর c আমরা কি দেব 3 × 10⁸, আর রিডবার্গ ধ্রুবক আমরা জানি rs হলো রিডবার্গ ধ্রুবক 1.0967 8 × 10⁷। ঠিক আছে, আর n1 কি ধরেছি আমরা নিম্ন শক্তি স্তরটা, এই n এর মান হলো 1², 1/1², আর n2 ধরেছি আমরা এখানে উচ্চ শক্তি স্তর অর্থাৎ 3, 1/3²। এই ফাইনালি সলভ করলে এই অ্যানসারটা বের হবে আমাদের। এখন কোন তরঙ্গ দৈর্ঘ্য কি কাজে ব্যবহার করা হয় থাকে এইটা আমরা এখান থেকে জানবো। তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার এককে দেওয়া, এখানে 30 থেকে যদি 200 ন্যানোমিটার হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপি এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। 230 থেকে যদি 365 হয় তাহলে ইউভি আইডি,
আর লেভেল ট্র্যাকিং রূপে এটা ব্যবহার করা হয়ে থাকে। আর 230 থেকে 380 যদি ব্যবহার করা হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে অপটিক্যাল সেন্সর রূপে। 240 থেকে 280 ন্যানোমিটার যদি তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয় তাহলে জীবাণুনাশক কাজে। 200 থেকে 400 যদি হয়ে থাকে তাহলে ড্রাগ শনাক্তকরণে। 270 থেকে 360 যদি হয় তাহলে প্রোটিন অ্যানালাইসিস কাজে। 280 থেকে 400 যদি হয় তাহলে কোষের মেডিকেল ইমেজিং এর কাজে। আর 300 থেকে যদি 320 হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপির কাজে। আর যদি নিয়ার আইআর অঞ্চলে 0.78 থেকে 2.5 হয় তাহলে সে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মিডিল আইআর অঞ্চল 2.5 থেকে 5 যদি হয় তাহলে জৈব যৌগে কার্যকরীমূলক শনাক্তে ব্যবহার করা হয়। আর ফার আইআর এই অঞ্চলগুলো হলো এগুলো অঞ্চলের নাম, ঠিক আছে। আইআর রশ্মির বা ইনফ্রারেড এই তিনটা অঞ্চল, ঠিক আছে। নিয়ার আইআর, মিডল আইআর আর ফার আইআর। এই নিয়ার আইআর বর্ণনা করা, মিডল আইআর বর্ণনা করেছি যে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তের ক্ষেত্রে এই মিডল আইআর ব্যবহার করা হয়। এর তরঙ্গ দৈর্ঘ্য হয় 2.5 থেকে 5 মাইক্রোমিটার। এটা ছিল কি ন্যানোমিটার এককে, এটা মাইক্রোমিটার এককে। আর ফার আইআর অঞ্চলে ব্যবহার করা হয় 2.25 থেকে 100 মাইক্রোমিটার যদি হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে এটা। পরের স্লাইড দেখি যে পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। পারমাণবিক বর্ণালী কোন গ্যাস বা বাষ্পকে উত্তপ্ত করলে যে আলো বের হয় তাকে প্রিজমের মধ্য দিয়ে চালনা করলে সৃষ্ট বর্ণালীতে বেশ কিছু একক বা যৌথ লাইন দেখা যায়, যাতে স্পন্দন সংখ্যা হলো সবসময় নির্দিষ্ট থাকবে। এসব একক লাইনগুলোকে পারমাণবিক রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী বলা হয়। পারমাণবিক বর্ণালী কয় প্রকার? পারমাণবিক বর্ণালী হলো দুই প্রকার। একটা হলো আলো বিচ্ছুরণ বর্ণালী, একটা আলো শোষণ বর্ণালী। আলো বিচ্ছুরণ বর্ণালী হলো এটি উজ্জ্বল বর্ণের হয় আলোক বিচ্ছুরণ, যে আলো শোষণ করে তাহলে সেটা হবে কালো বর্ণ, ঠিক আছে। এখন দেখি সোডিয়াম আয়ন থেকে সোনালী হলুদ, মানে কি সোডিয়াম আয়ন থেকে সোনালী হলুদ আলো বিচ্ছুরণ করেছে, অর্থাৎ উজ্জ্বল বর্ণের এটা আলো বিচ্ছুরণ করেছে। পটাশিয়াম আয়ন থেকে হালকা বেগুনি, এটা হলো আলো বিচ্ছুরণ করার কারণে। এগুলো আমরা অবশ্যই মনে রাখবো। সোডিয়াম থেকে সোনালী হলুদ, পটাশিয়াম থেকে হালকা বেগুনি, আর ক্যালসিয়াম আয়ন থেকে হয় ইটের মতো লাল শিখা উৎপন্ন করে থাকে। এই হলো পারমাণবিক বর্ণালী। এই দুইটা ভাগ অবশ্যই মনে রাখবো আমরা, একটা আলো বিচ্ছুরণ বর্ণালী বা উজ্জ্বল আলো, একটা আলো শোষণ বর্ণালী বা কালো বর্ণের জন্য হয়ে থাকে। এখন টাকার নোট শনাক্তকরণে কোনটি আসল কারেন্সি আর কোন নকল কারেন্সি, এইটার ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এখানে আইআর রে ব্যবহার করা হয়ে থাকে। তো বাংলাদেশের কারেন্সি নোট কোনটা, কোন আইআর রশ্মি প্রয়োগের ফলে কি ধরনের অনুপ্রভাব সৃষ্টি করে এটা দেখবো। এখন 1000 নোটে যদি আমরা আইআর এ প্রয়োগ করি বা ইনফ্রারেড প্রয়োগ করি, এখানে ইউভি রশ্মি যদি প্রয়োগ করে থাকে তাহলে অনুপ্রভা সৃষ্টি হয়। এই অনুপ্রভা সৃষ্টি করে কি কি বর্ণ দেখতে পাই আমরা? হালকা বেগুনি এবং হালকা বাদামি বর্ণের ছড়ানো ছোট আকারের বিভিন্ন রেখা। 1000 নোট যদি আমরা ইউভি রশ্মি প্রয়োগ করি, আর 500 টাকা ও 100 টাকার নোট যদি আমি ইউভি রশ্মি প্রয়োগ করি তাকে হালকা লালচে অথবা হালকা বেগুনি ও হালকা হলুদ বর্ণের ছড়ানো ছোট আকারের বিভিন্ন রেখা দেখতে পাই আমরা। আর আমেরিকান কারেন্সি নোটে $100 ক্ষেত্রে যদি ইউভি রশ্মি প্রয়োগ করা হয় তাহলে কমলা বর্ণ, $50 হয় হলুদ বর্ণ, $20 সবুজ বর্ণ, আর $10 লাল বর্ণ, আর $5 হয় নীল বর্ণ। মানবদেহ ও আইআর রশ্মি সম্পর্ক। দেহে স্বাভাবিক বিপাক ক্রিয়া দ্বারা উৎপন্ন তাপের একটি নির্দিষ্ট অংশ দেহত্বকে পৃষ্ঠদেশ থেকে আইআর রশ্মি রূপে পরিবেশে বিকিরিত হয়। আইআর থার্মোগ্রাফ দিয়ে বিভিন্ন রোগ নির্ণয় করা হয়ে থাকে। নিয়ার আইআর রশ্মি প্রয়োগ করে মস্তিষ্কে রক্তের হিমোগ্লোবিন, শোষিত অক্সিজেন কতটুকু আছে তা পরিমাপ করে রোগ নির্ণয় করা হয়। ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে মাথার খুলির কার্যপদ্ধতি নির্ণয় করা হয়। ব্যথা বেদনা উপশম ও স্নায়ুর গঠন প্রক্রিয়ায় উদ্দীপক হিসেবে ফার আইআর ব্যবহার করা হয়। এই হলো মানবদেহে আইআর রশ্মি প্রয়োগ। আইআর রশ্মির চিকিৎসা পদ্ধতি দুই ধরনের হয়ে থাকে, দুটি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, একটা লো ইমিশন পদ্ধতি আর একটা লেজার পদ্ধতি। এই দুটো মনে রাখবো আমরা, এটা ব্যাখ্যা আমাদের সিলেবাসে নেই। এখন শিখা পরীক্ষা নিয়ে আলোচনা করি। খালি চোখে পরীক্ষা, এগুলো আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু কারণ কি এগুলো উজ্জ্বল, এগুলো আমরা খালি চোখে দেখতে পাই। যদি পটাশিয়াম প্লাস আয়ন যদি দেই তাহলে হালকা বেগুনি শিখা, যদি কপার 2+ আয়ন দেই তাহলে নীলাভ সবুজ শিখা, আর সোডিয়াম হলে সোনালী হলুদ শিখা, আর ক্যালসিয়াম 2+ হলে ইটের মতো লাল শিখা। এখানে দেখতে পাচ্ছি আমরা কি হালকা বেগুনি শিখা, এটা হলো পটাশিয়ামের জন্য হালকা বেগুনি শিখা, এই আমরা দেখা দিচ্ছি হালকা বেগুনি শিখা। নীলাভ সবুজ শিখা হয়ে থাকে তাহলে সেটা কপারের জন্য, কপার 2+ এর জন্য সবুজ শিখা, আর সোনালী হলুদ শিখা হলো সোডিয়ামের জন্য, এটা সোডিয়ামের জন্য, আর হলো ইটের মতো লাল শিখা, এটা হলো ক্যালসিয়াম 2+ এর জন্য, এটা হলো ইটের মতো লাল শিখা। জাস্ট দেখিয়ে দেওয়া আর কি। এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আয়নিক দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল।
আয়নিক যৌগের দ্রাব্যতা বলতে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই যৌগের পানিতে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ অথবা মল পরিমাণকে বোঝানো হয়। সংক্ষেপে আমরা বুঝলাম যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে 0.0015 গ্রাম। মানে কি, প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে সিলভার ক্লোরাইড কতটুকু দিতে লাগবে আমাকে? 0.0015 গ্রাম সিলভার ক্লোরাইড দিলে সেই দ্রবণটা সম্পৃক্ত হবে। প্রতি লিটার দ্রবণে যদি সম্পৃক্ত করতে চাই 1 লিটার দ্রবণ, তাহলে আমরা সিলভার ক্লোরাইড দিতে হবে আমাদেরকে 0.0015 গ্রাম। তাহলে আমরা সিলভার ক্লোরাইডের 1 লিটার সম্পৃক্ত দ্রবণ পাবো। হ্যাঁ, সূত্র হলো এটা, যৌগের দ্রাব্যতার সূত্র S = মল একক ভর মল, দ্রবের ভর মল এককে লিখতে হবে, আর লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন লিখতে হবে। S = আমরা জানি ভর মল এককে লিখি আমরা S = মলকে আমরা n দিয়ে প্রকাশ করি n/v। এটা হলো সংক্ষেপে সূত্র। আয়নিক যৌগের দ্রাব্যতা দ্রাবকের প্রকৃতি আর একটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রার উপর অবশ্যই আয়নিক যৌগের দ্রাব্যতা ডিপেন্ড করবে। একটা ম্যাথ দেখি এখন আমরা। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের 200 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণকে সূর্যের তাপে বাষ্পীভূত করে 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পাওয়া গেল। ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণ হলো 200 মিলিলিটার তৈরি করা সম্পৃক্ত দ্রবণ, আমরা 200 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ এটা হলো V। তারপর সোডিয়াম ক্লোরাইডের ভর কত আমরা জানি, দেওয়া আছে এত গ্রাম নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? এত গ্রাম নেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইডের ভর। আর মোল সংখ্যা কিভাবে বের করি আমরা? মোল সংখ্যা = যতটুকু ভর দেওয়া হয়েছে আর ভর ভাগ 23.355। কি এখানে 23 হলো সোডিয়ামের ভর আর ক্লোরিনের ভর, ঠিক আছে? এখানে ধরো m = বড় হাতের M, এই m হলো ওইটার মল পারমাণবিক ভর আর m হলো যতটুকু দেওয়া আছে। এটা আমি এখানে দেখিয়ে দিলাম। মোল সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে n = ছোট হাতের M/M, ঠিক আছে? এখানে আমরা কি পেলাম? n পেয়েছি আর v পেয়েছি। তো সূত্র আমরা জানি S = n/v। তো এখানে আমরা n বসিয়ে দিলাম, n এর মান কি হয়েছে? 0.905 বসিয়ে দিয়েছি এখানে n এর মান। আর v এর মান কত? এটা তো মিলিলিটারে ছিল, এটাকে লিটারে পরিণত করলাম 0.2 লিটার। এই ক্যালকুলেশন করলে 4.525 মোল পার লিটার। এটা কি ছিল? মোল, আর লিটার নিচে ছিল, তো মোল পার লিটার হচ্ছে। এই হলো এটা দ্রাব্যতার একক হলো মোল পার লিটার। আয়নিক গুণফল Ksp ও দ্রাব্যতা গুণফল Kip এর মধ্যে সম্পর্ক, এই সম্পর্কে আমরা একটু গুরুত্ব সহকারে দেখব। লবণের আয়নিক গুণফল বলতে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের যে কোনো মানটা একটু খেয়াল করো, কয়কার দন্ত নয়কার, যে কোনো ঘনমাত্রায় দ্রবণে উপস্থিত আয়নগুলোর মলার ঘনমাত্রার গুণফলকে বোঝায়। অন্যদিকে দ্রাব্যতা গুণফল বলতে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদ্বয়ের সর্বাধিক মলার ঘনমাত্রার গুণফলকে বোঝায়। এটা কি সংজ্ঞা বললাম আমরা? আয়নিক গুণফলের সংজ্ঞাটা বললাম। এখন আমরা পড়বো দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা। তো আয়নিক গুণফলের আরো দুটো কিছু দেখে নাও, যে ইম্পর্টেন্ট বিষয়, যে আয়নিক দ্রবণের বেলায় দ্রবণটি সম্পৃক্ত, অসম্পৃক্ত বা অতিপৃক্ত দ্রবণ হতে পারে। সম্পৃক্ত হবে, অসম্পৃক্ত হবে বা অতিপৃক্ত হতে পারে। অন্যদিকে দ্রাব্যতা গুণফল যদি আলোচনা করি, এখন আমরা দ্রাব্যতা গুণফলের বেলায় দ্রবণটি নির্দিষ্ট তাপমাত্রায় সংশ্লিষ্ট দ্রবণ হয়। নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবের আয়নিক গুণফল Ksp এর মান দ্রবণের গাঢ়তার উপর ভিন্ন ভিন্ন হতে পারে। অন্যদিকে ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা গুণফল Kip এর মান একটি স্থির সংখ্যা। এই Kip মূলত সবসময় ডিপেন্ড করে কার উপর? এই তাপমাত্রার উপর। কারণ নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা গুণফল সবসময় Kip এর মান একটি নির্দিষ্ট সংখ্যা হবে, ঠিক আছে? এই হলো দ্রাব্যতা গুণফল ও আয়নিক গুণফলের ব্যাখ্যাটা গেল। এখন আমরা দেখব যে আমরা আয়নিক গুণফল প্রকাশ করছি Ksp দিয়ে আর দ্রাব্যতা গুণফল প্রকাশ করছি Kip দিয়ে। যদি Kip বেশি হয় কোনো দ্রবণে, তাহলে দ্রবণটা অতিপৃক্ত হবে, অর্থাৎ অধক্ষেপ পড়বে। আর Kip = Ksp যদি হয়, যদি সমান সমান হয়, তাহলে দ্রবণটা হবে সম্পৃক্ত, অর্থাৎ কোনো অধক্ষেপ পড়বে না। আর Kip যদি Ksp থেকে ছোট হয়, তাহলে দ্রবণটা হবে অসম্পৃক্ত, এখানে অধক্ষেপ পড়বে না। আমরা মনে রাখবো Kip আর Ksp এই দুটোর ক্ষেত্রে কখনো অধক্ষেপ পড়বে না। যদি অতিপৃক্ত হয়, অর্থাৎ Kip যদি বেশি হয়, তাহলে অধক্ষেপ পড়বে। আর ম্যাথটা দেখি আমরা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরাইড LOH3 এর দ্রাব্যতা গুণফল হলো 3.7 × 10⁻⁵ হলে LOH3 এর দ্রাব্যতা গ্রাম লিটারে এককে কত হবে? ঠিক আছে, এটা আমরা আগে ভাঙাবো অর্থাৎ বিভাজন করব। যে LOH3 এটাকে আমরা যদি
জলীয় দ্রবণ মিশাই মানে পানি যদি দেই তাহলে Al3+ হবে আর 3OH- হবে। এখানে দ্রাব্যতা গুণফল কিভাবে নির্ণয় করব? Ksp এই দুটোর যে উৎপাদের ঘনমাত্রা, Al3+ এর ঘনমাত্রা আর OH- এর ঘনমাত্রা। এখানে সামনে 3 আসছে না, 3 মোল না, এখানে যে মলটা উপরে এখানে গুণ হয়ে যাবে, সরি মলটার পাওয়ার হয়ে যাবে, মলটা উপরে ঘাত আকারে প্রকাশ করা হবে এই মোল সংখ্যাটা, ঠিক আছে। এখন আমরা এটাকে ধরলাম x, ধরলাম এটার আমরা জানি না যেহেতু এটার ঘনমাত্রা কত, এটার ঘনমাত্রা ধরলাম s আর এটার ঘনমাত্রা ধরলাম thrice x, কারণ কি 3টা x গুণ হয়ে এটা উৎপন্ন হয়েছে আর উপরে ঘাতটা বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে আছে 27x⁴। এখন 27x⁴ ইজ ইকুয়াল টু এটা লিখতে পারবো, কারণ কি এটা পুরোটার ঘনমাত্রা ছিল আমাদের 3.7 × 10⁻⁻15 আয়নিক গুণফলটা বলছি এখানে আমরা, এটা ছিল আয়নিক গুণফল ছিল এত। এখান থেকে আমরা x এর মানটা বের করে নিব ক্যালকুলেশন করে, অর্থাৎ LOH3 এর দ্রাব্যতা 1.08 × 10⁻⁻4 মোল পার লিটার। এখন LOH3 এর গ্রাম আয়নিক ভর কত হবে? অ্যালুমিনিয়াম 27, OH 3 × 17, কারণ কি হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, দুইটা মিলে 17, এখানে 3 মোল আছে, অর্থাৎ 3 × 17 = 78 গ্রাম। আর অ্যালুমিনিয়াম AlOH3 এর দ্রাব্যতা হলো S, আমরা দ্রাব্যতা বের করে নিয়েছি এখানে, এটা এখানে লেখা হয়েছে দ্রাব্যতা, এটা বের করলাম আমরা, কিন্তু এখানে বের করার পরে 70 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। এই দ্রাব্যতা বের করলাম আমরা ক্যালকুলেশন করে, ফাইনালি এটা आंसर আসছে। এই হলো এই যৌগটার দ্রাব্যতা। আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা। আয়নিক যৌগে পলাশ দ্রাবকের তরল NH3, অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, তরল SO2, তরল HX, S মানে কি এখানে 17 নম্বর গ্রুপের মৌলগুলো, হ্যালোজেনগুলো, ঠিক আছে, এসি সমূহ এবং সমুদ্রী যৌগ অপলাশ দ্রাবকে কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন, হ্যাপটেন, কেরোসিন, ডিজেল প্রভৃতি, এগুলো হলো উদাহরণগুলো। পলাশ দ্রাবক কি কি? এগুলো প্রতিটাই হলো পলার দ্রাবক। এই দ্রাবকে দ্রবীভূত হয় কি? আয়নিক যৌগ এইসব পলাশ দ্রাবকে দ্রবীভূত হয়। AgCl, AgBr, AgI, BaSO4, PbSO4, এটা কি জাস্ট এখানে X না 17 নম্বর গ্রুপে মৌলগুলো যত হ্যালোজেনগুলো এখানে বসে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের হাইড্রোজেন শক্তি এদের ল্যাটিস শক্তি অপেক্ষা কম। এদের হাইড্রোজেন শক্তি কি রকম? এদের ল্যাটিস শক্তি অপেক্ষা অবশ্যই কম। হাইড্রোজেন শক্তি বেশি আর এদের ল্যাটিস শক্তি কম, ঠিক আছে। ল্যাটিস শক্তি ক্লাসে ল্যাটিস শক্তি উভয় আয়নের আকার ও আয়ন দ্বয়ের পরিমাণের উপর নির্ভর করে। আয়নের আকারের উপর ডিপেন্ড করবে আর আয়ন দ্বয়ের আধানটা কি রকম হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে এদের ল্যাটিস শক্তিগুলো। এখন ল্যাটিস শক্তির ব্যবহারটা আমরা পড়ে নিই। ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রোজেন শক্তি যত বেশি হবে আয়নিক যৌগের দ্রবণীয়তা পানিতে তত বেশি হবে। ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রোজেন শক্তি যত বেশি, একটা যৌগে হাইড্রোজেন শক্তি যত বেশি হবে তার আয়নিক যৌগের দ্রবণীয়তা পানিতে তত বেশি হবে, পানি তত বেশি দ্রবণ তৈরি করতে পারবে বা পানি তত বেশি বিয়োজিত হবে। ল্যাটিস শক্তি ও হাইড্রোজেন শক্তি উভয়ই ক্যাটায়ন ও অ্যানায়নের আধানের বৃদ্ধির সাথে বাড়ে এবং আকার বৃদ্ধির সাথে কমে। ল্যাটিস শক্তি হাইড্রোজেন শক্তি কি করবে? উভয়ের ক্যাটায়ন বা অ্যানায়নের আধান বৃদ্ধির সাথে বাড়বে আর আকার বৃদ্ধির সাথে কমবে। যত এদের আকারটা বড় হবে তত এদের হাইড্রোজেন শক্তি আর ল্যাটিস শক্তিটা কমবে। আর আয়তন যদি আধান বৃদ্ধি পায়, মানে আমরা যদি একটা প্লাস থাকে, মানে সামথিং একটা ধরলাম একটা মৌল x, আমরা ধরলাম সাপোজ ধরলাম এটা x একটা মৌল, এর সামনে একটা প্লাস আর একটা ধরলাম y, এখানে হলো 2+, ঠিক আছে। তো আয়নের আকার আধানের বৃদ্ধির সাথে সাথে এটা বাড়তেছে, যতটা বাড়বে তত হবে। সেটা অ্যানায়ন বলছে, আমি মাইনাস ধরলাম, এটা সরি এটা মাইনাস ধরলাম আর এটা ধরলাম হলো 2-, ঠিক আছে। ধাতব হাইড্রোজেন সমূহের পানিতে দ্রবণীয়তা ল্যাটিস শক্তি ও হাইড্রোজেন শক্তি থেকে ব্যাখ্যা করা যায়। ধাতব হাইড্রোজেন সঙ্গে পানিতে কতটুকু দ্রবণীয় হবে এটা ল্যাটিস শক্তি আর হাইড্রোজেন শক্তি থেকে ব্যাখ্যা করা যায়। এখন পড়বো আমরা এগুলো বইয়ের একদম শেষের দিকে, অধ্যায় শেষের দিকে দেওয়া আছে যে পাতন। যে তাপ প্রয়োগে তরলকে বাষ্পে রূপান্তর ও শীতলীকরণে ঘনীভূত হয় একই তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পাতন বলে। আমরা কিছু তরল নিলাম, এই তরল দিয়ে আমরা এখন তাপ দেই, ধরলাম এখানে তাপ দিচ্ছি আমরা, এই তাপ দেওয়ার কারণে এটা বাষ্পে পরিণত হবে। আবার যদি ঘনীভূত করি তাহলে সে সঙ্গে সঙ্গে আবার তরলে পরিণত হবে। এই প্রক্রিয়াটা হলো পাতন প্রক্রিয়া। তো পাতন ইজ ইকুয়াল টু তরলের বাষ্পীভবন প্লাস বাষ্পের ঘনীভবন, এই হলো পাতন। কোন মিশ্র তরল পদার্থের উপাদান সময়ের স্ফুটনাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি সেন্টিগ্রেডের
40 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হলে সাধারণ পাতন পদ্ধতিতে পৃথক করা সম্ভব। পাতন পদ্ধতির মধ্যে একটা সাধারণ পদ্ধতি আছে, সাধারণ পদ্ধতিতে পৃথক করা সম্ভব। স্ফুটনাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি হতে পারে। মনে করলাম যে একটা দ্রবণের মধ্যে, একটা দ্রবণে এ আছে একটা মৌল, একটা যৌগ আছে, একটা যৌগ আর বি, এই দুইটা মিলে মিশ্রণ তৈরি করেছে, ঠিক আছে। এই মিশ্রণের মধ্যে যদি এদের স্ফুটনাঙ্কের ব্যবধান 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, মানে ধরলাম এটা যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ 2 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ফুটতে শুরু করে, আর এটা যদি 42 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটতে শুরু করে, তাহলে এদের সাধারণভাবে পাতন সম্ভব। যদি এটা 2 ডিগ্রিতে করতো আর যদি 35 ডিগ্রিতে করতো, তাহলে পার্থক্য যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড না, তাহলে এটার ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে পাতন সম্ভব নয়। এটা হলো সাধারণ পদ্ধতিতে পাতনের একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা। এখানে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার পর এখানে বাষ্পে পরিণত হচ্ছে। বাষ্পটা যদি ঘনীভূত করি, এখানে হলো ওয়াটার দিচ্ছি আমরা ঠান্ডা পানি দেওয়ার কারণে, এই ঘনীভূত হয়ে সেটা আবার তরলে পরিণত হচ্ছে। এই পদ্ধতিতে আমরা একটা মিশ্রণ থেকে দুই ধরনের তরল আলাদা করে নিতে পারি। এখন আলোচনা করব আংশিক পাতন। অংশকলম ব্যবহার করে পাতন প্রক্রিয়ায় মিশ্রণের তরল উপাদান পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলা হয় থাকে। অংশকলম ব্যবহার করতে হবে, এখানে ইম্পর্টেন্ট কথা হলো অংশকলম ব্যবহার করতে হবে। অংশকলম ব্যবহার করে পাতন প্রক্রিয়ায় মিশ্রণের তরল উপাদান পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। এটা কি কি ক্ষেত্রে প্রয়োগ করা হয়, প্রয়োগটা এখানে ইম্পর্টেন্ট, যে আধুনিক রাসায়নিক শিল্পে অংশকলম ব্যবহার করে পেট্রোলিয়াম বিশোধন, রেকটিফাইড স্পিরিট উৎপাদন, তারপর আলকাতরার অংশপাতন, লঘু তৈল থেকে বেনজিন, টোলুইন প্রভৃতি পৃথকীকরণ উল্লেখযোগ্য। এগুলো প্রত্যেকটি মনে রাখবো আমরা, যে আংশিক পাতন কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এ হলো আংশিক পাতনের একটা চিত্র দেখতে পাচ্ছ। এখন আগের মতোই আমরা দুই ধরনের মিশ্রণ নিয়ে, একটা দুই বা তিন ধরনের ততোধিক নিয়ে আমরা এখানে তাপ দিচ্ছি, ঠিক আছে। এই তাপ দেওয়ার পরে এই যে এখানে হলো এটা পুরো অংশকলম বলা হয়, কারণ এগুলো প্রতিটি বিভিন্ন তাপমাত্রা অনুযায়ী ভাগ করা থাকে। মনে করো একটা এখান থেকে বাষ্প উড়ে এখানে গেল, এখানে গিয়ে একটু শীতল হলো, করে নিচের দিকে পড়ে যাবে আবার, কিন্তু যেটা সবচেয়ে বেশি, যেটা যেটা খুব তাড়াতাড়ি যেটা বাষ্পে পরিণত হবে, সেটা ধীরে ধীরে উপরে চলে যাবে, তারপর এখান থেকে আসে সেটা ঘনীভূত হয়ে আবার তরলে পরিণত হবে। এভাবে আমরা পার্থক্য পৃথক করতে পারি। এখন হলো বাষ্পপাতন। যেসব কঠিন ও তরল জৈব যৌগ, এখানে ইম্পর্টেন্ট হলো শুধু তরল না, তরল জৈব যৌগ হতে হবে, পানিতে অদ্রবণীয় এবং স্ফুটনাঙ্ক পানিতে বিয়োজিত হয় না, মানে ফুটন্ত পানিতে বিয়োজিত হচ্ছে না, কিন্তু উত্তপ্ত জলীয় বাষ্প বা স্টিমে সহজেই উৎপায়ী হয়, সেই অনুৎপায়ী ভেজাল পদার্থের মিশ্রণ থেকে স্টিম প্রবাহের দ্বারা পৃথক করার প্রক্রিয়াকে বাষ্পপাতন বলে। এই ক্ষেত্রে কি কি প্রয়োগ আছে, এটা সুগন্ধ পুষ্প থেকে ফুলের নির্যাস, যেমন গোলাপ জল প্রস্তুতি করতে ব্যবহার করা হয়ে থাকে। তারপর ইউক্যালিপটাস পাতা থেকে এর তৈল প্রস্তুতি, ইউক্যালিপটাস তৈল। নানা প্রকার সুগন্ধি তৈল নিষ্কাশন করা হয়। অ্যানিলিনের বিশোধন বাষ্পপাতনের সাহায্যে করা হয়। অ্যানিলিনের বিশোধন কিভাবে করা হয়, বাষ্পপাতনের সাহায্যে। এইটা আমরা পড়ে নেব বাষ্পপাতন। এই হলো বাষ্পপাতনের প্রক্রিয়া, যেখানে দিচ্ছি, তারপর এখান থেকে এখানে তরলটা আসতেছে, মানে বাষ্পগুলো আসতেছে, এখান থেকে আবার বের হয়ে যায়, ঘনীভূত হয়, এই কাঙ্ক্ষিত নির্যাসটা পাচ্ছি আমরা এখানে, ঠিক আছে। মানে এখানে যদি আমি গোলাপ জল তৈরি করতে চাই, এখানে গোলাপের পাপড়িগুলো থাকবে, ঠিক আছে, এখানে গোলাপের পাপড়ি থাকবে, এখানে গোলাপের পাপড়ি। এখান থেকে আমরা লিকুইডটাকে, মানে একটা তরলকে, সেখানে তাপ দিচ্ছি, সেটা বাষ্পে পরিণত, বাষ্পটা কোথায় আসতেছে, এখানে ঢুকতেছে বাষ্পটা, বাষ্প ঢুকে এটাকে একদম অন কাইন্ড অফ বয়েল করতেছে, মানে এখান থেকে নির্যাসটা বের করে নিচ্ছে। এখানে গরম বাতাস দেওয়ার কারণে এখান থেকে আবার এটা বাষ্প পরিণত হচ্ছে, এটা ঠিক আছে। এখান থেকে বাষ্প উৎপন্ন হচ্ছে, এই বাষ্পটা এখান থেকে গিয়ে এখানে আসছে, যখন আসলো সেখানে ঘনীভূত হয়ে সেটা এই বাষ্পটা তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ গোলাপের যে বাষ্পটা পেয়েছিলাম আমরা, সেটা এখানে তরলে পাচ্ছি, অর্থাৎ গোলাপ জল প্রস্তুত করা হচ্ছে এইভাবে। এখন হলো ঊর্ধ্বপাতন। যেসব কঠিন পদার্থের গলনাঙ্ক নিম্ন তাপমাত্রায় এদের বাষ্পচাপ বায়ুচাপ অপেক্ষা বেশি হয়, সেসব কঠিন পদার্থ তাপের প্রভাবে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। বিপরীত ক্রমে ওই বাষ্পকে শীতল করলে পূর্বের কঠিন পদার্থে পরিণত হয়। এই পদ্ধতিকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতন বিষয়টা কি ধরনের, একটা মনে করো আমি একটা কঠিন একটা বস্তু নিলাম, এই কঠিন বস্তুকে আমি এখন তাপ দিচ্ছি, ঠিক আছে। এই তাপ দেওয়ার কারণে সেটা হয়ে বাষ্পে পরিণত হবে। এখানে আমি তাপ দিচ্ছি, মনে করো একটা পাত্রে নিয়ে, সেটা সরাসরি বাষ্পে পরিণত হবে, অর্থাৎ এখানে এটা গ্যাসে পরিণত হবে, এটা মনে করো এই হলো গ্যাসে পরিণত হলো, আর এখানে ছিল সলিড। এই সলিডটা গ্যাসে পরিণত, আবার এই গ্যাসকে যদি আমি আবার ঘনীভূত করি শীতল করলে, তাহলে আবার সে টার্ন নিবে কোথায়, কঠিন পদার্থে। মানে মাঝখানে আমরা জানি যে অবস্থা, একটা পদার্থের তিন ধরনের স্বাভাবিক অবস্থা, কঠিন, তরল আর বায়বীয়। এখানে কিন্তু তরল অবস্থা অনুপস্থিত।
এটা এখানে মেইন কথা হলো তরল অবস্থা এখানে থাকবে না। এই কঠিন পদার্থে ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ বলা হয় থাকে, যেমন কর্পূর, ন্যাপথালিন, বেনজোইক অ্যাসিড এবং ঊর্ধ্বপাতে পৃথকৃত বস্তুকে উৎক্ষেপ বলা হয় থাকে। ঊর্ধ্বপাতন যেসব বস্তু পৃথক করা হয় সেটাকে বলা হয় থাকে উৎক্ষেপও বলা হয় থাকে। মনে করো কর্পূর বালির সাথে মিশে গেল, ঠিক আছে, তো এখানে কর্পূরটা কি করতে পারবো আমরা, কর্পূরটাকে যদি তাপ দিই আমরা, কর্পূরের তাপে বাষ্পে পরিণত হবে, সেই বাষ্পটাকে ঘনীভূত করে আমরা আবার সেখান থেকে কর্পূরটা আবার সেখানে কি কর্পূর আর বালিটা আমরা আলাদা করতে পারলাম। এই ধরনের ঊর্ধ্বপাতে পৃথকীকৃত বস্তুকে উৎক্ষেপ বলা হয়। যেমন কর্পূর বালি আলাদা করলাম, এগুলোকে বলা হয় থাকে উৎক্ষেপ বলা হয় থাকে। কি ক্ষেত্রে প্রয়োগ করা হয়? কর্পূর, ন্যাপথালিন, বেনজোইক অ্যাসিড প্রভৃতি কঠিন বস্তুকে অনুদ্বায়ী ভেজাল মিশ্রণ থেকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধন করার জন্য এই ঊর্ধ্বপাতন পদ্ধতি প্রয়োগ করা হয়। এখন সুন্দর উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, যে ধরি এটা কর্পূর একটা, এই কর্পূর বা ন্যাপথালিন এটা কি করলাম, যখন এটাকে তাপ পাচ্ছে পরিবেশ থেকে, যখন তাপ নিচ্ছে পরিবেশ থেকে, সেটা কিন্তু সরাসরি বাষ্পে পরিণত, দেখতে পাচ্ছ তোমরা এখানে বাষ্পে পরিণত হচ্ছে। এইটা হলো ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, একটা চিত্র দেখানো হলো এখানে। এখন পড়ব দ্রাবক নিষ্কাশন। কোন জৈব যৌগকে এর জলীয় দ্রবণ অথবা অন্য কোনো মিশ্রিত অবস্থা থেকে একটি উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলা হয় থাকে। তো এটা হলো দ্রাবক নিষ্কাশনের সূত্র। আমরা কোনটা কি বলে কিছুক্ষণ পরে আলোচনা করতেছি। এটা এখানে এক্সএন দ্বারা বোঝানো হচ্ছে এন বার নিষ্কাশনের পর অবশিষ্ট দ্রব্য। এখানে এন এক্সএন হলো এন বার নিষ্কাশনের পর অবশিষ্ট দ্রব্য কতটুকু থাকবে, মূলত আমরা এইটাই বের করতে বলে পরীক্ষার সময়। আর V1, এখানে V1 হলো প্রাথমিক ভর। মনে করলাম একটা আমরা শুরুতে পৃথক করার জন্য দ্রাবক নিষ্কাশনের একটা দ্রবণ নিলাম, সেখানে প্রাথমিকের ভরটা কত ছিল, আমরা ভি দিয়ে কিন্তু এখানে আয়তন বুঝবো, ঠিক আছে, পরীক্ষায় ভর বুঝবো এখানে। আর ভি ইজ ইকুয়াল টু ছোট, যদি এমনি ভি যেখানে V1 V2 দেওয়া নাই, সেটা হলো প্রতিবার ব্যবহৃত দ্রাবকের পরিমাণ। আর এটা কেডি ইজ ইকুয়াল টু বন্টন ধ্রুবক। এই যে এখানে দেখো এটা V2 হবে না, এটা ভি হবে, বন্টন ধ্রুবক। তারপর এখানে কেডি ইজ ইকুয়াল টু বন্টন ধ্রুবক। এইভাবে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, আমরা একটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে এটা নিয়ে, যে xn ইজ ইকুয়াল টু x নট ইন্টু কেডি V1 বাই কেডি V1 প্লাস V2। অর্থাৎ V2 আমরা এটা V2 দিয়ে প্রকাশ করে দিলাম, ঠিক আছে, অর্থাৎ V আর V2 দিয়ে, মানে প্লাসের পর যেটা থাকবে V যেটা লিখবো আমরা, সেটা হবে প্রতিবার ব্যবহৃত দ্রাবক, প্রতিবারে কতটুকু আমি দ্রাবক ব্যবহার করে নিষ্কাশন করেছি, আর পাওয়ার n, এই nটা হলো বন্টন ধ্রুবক। এই যে এখানে দেখো, এখানে একটা যৌগ আছে যেখানে মিশ্রণ করা আছে, সেক্ষেত্রে মিক্সিং করলাম আমরা, দুইটা আলাদা আলাদা অবস্থা ছিল, সেটা মিক্সিং করলাম। মিক্সিং করার পর সামান্য কিছু নিয়ে আমরা সেটা পৃথক করতেছি। পৃথক করার পর আমরা এক্সট্রা ফেসটা পাবো আর রিফাইন ফেসটা পাবো। মানে এটা যেটা মনে করো দুইটা দ্রবণ একসাথে মিশে গিয়েছে, এর ক্ষেত্রে আমরা মিশ্রণ করলাম। মিশ্রণ করার পর এই দুটো লেয়ারে পরিণত হবে, এই লেয়ারটার মধ্যে উপর থেকে এটা পৃথক করে নিব, এটা আর নিচ থেকে পৃথক করে নিব, এটা এভাবে দ্রাবক নিষ্কাশন করা হয় থাকে। এখন হলো ক্রোমাটোগ্রাফি। যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে জৈব বিশেষ জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণকে একটি স্থির মাধ্যমে রেখে অপর একটিকে সচল মাধ্যমে উক্ত স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলো অধিশোষণ মাত্রা কিংবা বন্টন সহগের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে পৃথক করা সম্ভব হয়, তাকে ক্রোমাটোগ্রাফি বলা হয় থাকে। এই মেইন পদ্ধতিটা কি ধরনের, যে একটা বিশেষ জৈব যৌগ নিলাম, সেখানে দুই বা ততোধিক উপাদানের কোনোটা মিশ্রণকে, মূলত দুইটা উপাদান মিশ্রণ করা আছে একসাথে, তার মধ্যে একটাকে স্থির মাধ্যমে রেখে অপরটিকে সচল মাধ্যমে নিয়ে যদি দুটোকে পৃথক করতে পারি, তাহলে সেটা হলো ক্রোমাটোগ্রাফি। এখানে দেখি ক্রোমাটোগ্রাফি এক ধরনের পদ্ধতি আলোচনা করা হয়েছে। এখানে দেখো এই নীল দ্রবণটাতে এখানে আমাকে দুই ধরনের জৈব যৌগ দেওয়া আছে, ঠিক আছে, তার মধ্যে একটাকে স্থির মাধ্যম রাখছি, এটা হলো একটা পেপার, ঠিক আছে, এটা সলভেন্ট ফর্ম, এটা পেপার, এটা সলভেন্ট মানে দ্রবণ। এটা পেপারটা এখানে ডুবিয়ে দিলাম, একটা লিড ঢাকনা দেওয়া হয়েছে। পেপারটা ডুবিয়ে দেওয়ার পরে এই যে এখানে দুই ধরনের পদার্থ রয়েছে, ঠিক আছে, দুই ধরনের পদার্থ রয়েছে, তার মধ্যে যেটা কাগজ শোষণ করতে পারবে সে শোষণ করে নিবে। এখান থেকে আমরা দেখতে পেলাম যে একটা এখানে থেকে যাচ্ছে একটা দ্রবণ, আরেকটা কিন্তু দ্রবণ ঠিকই উপর দিকে উঠে যাচ্ছে, মানে একটা যে জৈব দ্রবণটা দুই ধরনের জৈব যৌগ ছিল, সেটা কিন্তু একটা কাগজটার মধ্যে উঠে যাচ্ছে, মানে কাগজ শোষণ করে নিচ্ছে একটা, আরেকটা এই মিশ্রণে থেকে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা পৃথক করতে পারি। তার মধ্যে এই যে এখানে দেখো, যেখানে রেড, পার্পেল, ব্লু বিভিন্ন কালার দেওয়া হয়েছে, এটা হলো অরিজিন, মানে হলো মেইন যে দ্রবণের মধ্যে এতটুকু ডুবানো ছিল, তার মধ্যে 2 সেন্টিমিটার উপরে পেলাম রেড কালারের, মানে এখানে অনেকগুলো দেখানো হয়েছে, এটা অনেকগুলো যৌগের যে সেই অণুগুলো একটা করে অণু দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে একটা কালার দিয়ে। যে আমরা জানি 2 সেন্টিমিটার উপর যদি থাকে, তো আমরা আগে থেকে নির্ণয় করা থাকে 2 সেন্টিমিটার কাগজে 2 সেন্টিমিটার উপরে থাকলে সে রেড, অর্থাৎ রেড যে দ্রবণটা দিয়েছি সেটা নির্ধারণ করবে।
সিক্স সেন্টিমিটার উপরে থাকলে পার্পেল, এর উপরে ব্লু, আর 10 সেন্টিমিটার থাকলে সলভেন্ট ফ্রন্ট। মানে এইভাবে আর কি আমরা বিভিন্ন যৌগ এই পেপারের মাধ্যমে আলাদা করতে পারি। এই পদ্ধতিটা হলো ক্রোমাটোগ্রাফি। এটা খুবই সূক্ষ্ম একটা পদ্ধতি। এখন ক্রোমাটোগ্রাফির শ্রেণীবিভাগ আছে। ক্রোমাটোগ্রাফির শ্রেণীবিভাগ দুই ধরনের, ঠিক আছে। একটা হলো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর একটা হলো বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফি। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি হলো দুই প্রকার। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কয় প্রকার? দুই প্রকার। একটা কলাম ক্রোমাটোগ্রাফি আর একটা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। স্থির মাধ্যম কি হবে এখানে? কঠিন। স্থির মাধ্যম দুইটারই কঠিন, আর চলনশীল মাধ্যম তরল দুইটারই তরল। এটির ক্ষেত্রে মনে রাখা সহজ যে অধিশোষণে স্থির মাধ্যম হবে কঠিন, আর বন্টন বিভাজন ক্রোমাটোগ্রাফি স্থির মাধ্যম হবে তরল। চলনশীল মাধ্যমে যদি কলাম হয় তাহলে তরল, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি হলে এটা তরল হবে। আর পেপার ক্রোমাটোগ্রাফির মধ্যে বন্টন বা বিভাজন ক্রোমাটোগ্রাফির মধ্যে যদি হয়, পেপার ক্রোমাটোগ্রাফি হবে তরল, আর গ্যাস ক্রোমাটোগ্রাফি এখানে চলনশীল মাধ্যম হবে গ্যাস। এই হলো শ্রেণী বিভাগগুলো। এখন হলো আরএফ, ঠিক আছে। আরএফ কাকে বলে দেখে নিই আমরা। যে বিভাজন ক্রোমাটোগ্রাফিতে উপাদান যৌগের সর্বাধিক গাঢ়ত্বের ফন্টের দূরত্ব ও সচল মাধ্যম দ্রাবকের ফন্টের দূরত্ব অনুপাতকে যৌগের আরএফ বলা হয়ে থাকে। এই যে উপাদান যৌগের অতিক্রান্ত দূরত্ব আর গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। একটা দ্রাবক গতিশীল ছিল না, সে গতিশীল দ্রাবকের অতিক্রান্ত দূরত্বটা নিচে লিখবো আমরা। আমরা দেখো আগের স্লাইডে কিন্তু দেখলাম এই গতিশীল দূরত্বটা কিন্তু নির্ণয় করা হয়েছে 10 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6, 2 সেন্টিমিটার। এই হলো এই দূরত্ব দিয়ে অঙ্কগুলো করতে হয়। আরএফ এর বৈশিষ্ট্য কি? আরএফ এর মান 1 এর চেয়ে সবসময় কম হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরএফ এর মান সবসময় 1 এর চেয়ে কম হবে। আরএফ এর মান থেকে উপাদান শনাক্ত করা যায়, আরএফ এর মান থেকে নির্দিষ্ট উপাদান শনাক্ত করা যায়। আরএফ এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, আর আরএফ এর কোনো একক নেই। কারণ কি? এই অতিক্রান্ত দূরত্ব একই না। আমি সেন্টিমিটার ধরি, 2 সেন্টিমিটার কাটাকাটি হয়ে যায়, কোনো একক থাকবে না এখানে। এই জন্য আরএফ এর কোনো একক নেই। এটা একটা ক্রোমাটোগ্রাফি যে সলভেন্ট লাইন, এখান থেকে দ্রবণটা ডুবানো ছিল, এটা সিম্পল স্যাম্পল লাইন একটা। এই স্যাম্পলটা জেড নোট দ্বারা প্রকাশ করেছি, আর জেড এর দ্বারা প্রকাশ করেছি সম্পূর্ণ ফাইনাল সলভেন্ট ফ্রন্টটা, যে কতদূর পর্যন্ত সসংখ্যটা আনতে পারতেছে, আর নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত জেড এক্স, ঠিক আছে। আরএফ ইকুয়াল টু জেড এক্স, অর্থাৎ আমরা জেড এক্স কি বলবো? আরএফ এর উপাদান যৌগের অতিক্রান্ত দূরত্ব। এই উপাদান যৌগের অতিক্রান্ত দূরত্ব হলো জেড এক্স। একটা উপাদান এখান থেকে এখানে দিয়েছে, অতিক্রান্ত উপাদান দিয়ে উপাদান যৌগের অতিক্রান্ত দূরত্বটা হলো জেড এক্স। আর জেড এফটা কি? জেড এফ হলো এই গড়াটাই, মানে সলভেন্ট থেকে শুরু করে একদম ফাইনাল সলভেন্ট ফ্রন্ট পর্যন্ত, এটা হলো জেড এফ। এখান থেকে তুমি এটা বিয়োগ করে দেই, এখান থেকে এটা বিয়োগ করে তাহলে এতটুকু পেয়ে গেলাম আমরা। আর এতটুকু কি আমরা নিচে দিকে দিয়েছিলাম? যে গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এই হলো আমাদের আরএফ এর সূত্রটা। এখান থেকে আমাদের মূলত ম্যাথ প্রায় আসে। এইটা হলো সূত্র, আরএফ ইকুয়াল টু জেড এক্স বাই জেড এফ মাইনাস জেড নট।